নমস্তে, আমি সুনিতা দেবী, ৬৫ বছরের একজন নারী যাকে দুনিয়া অন্নপূর্ণা বলে চেনে। কিন্তু নিজেরই বাড়িতে নিজের ছেলের দোরগোলায় আমি শুধুমাত্র সেই বুড়ি। এই কাহিনী শুধু আমার নয়, এটি প্রতিটি সেই মায়ের কাহিনী যে নিজের যৌবন, নিজের ঘুম আর নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে নিজের সন্তানদের জীবন উজ্জ্বল করেছে এবং বিনিময় পেয়েছে শুধু অন্ধকার আর অবহেলা। কিন্তু আমি সেই মা নই যে কোণে বসে কাঁদতে থাকবে। আমি আগুনে পুড়ে সোনা হতে শিখেছি। আর যদি আমার নিজের রক্তেরই আমার কদর না থাকে, তবে তাদের আসল জায়গা মনে করিয়ে দেওয়াও আমার খুব ভালো করে জানা আছে। রবিবার দুপুরবেলা ছিল। দিল্লির গুমোট গরমের মধ্যেও আমার হাতে ধরা সেই ভারী পিতলের হাঁড়িটি আমাকে স্বস্তি দিচ্ছিল। ওর ভেতরে আমার স্পেশাল মাটন রোগান জোশ ছিল, যা বানাতে আমার ৬ ঘন্টা সময় লেগেছে। সেই ডিশ যা খেয়ে আমার ছেলে রাহুল ছোটবেলায় নিজের আঙুল চাটত আর বলত, মা, তোমার হাতে জাদু আছে। আজ সেই জাদু নিয়ে আমি গ্রেটার কৈলাসের সেই বিলাসবহুল ভিলার সামনে দাঁড়িয়েছিলাম, যা কেনার জন্য আমি আমার সারা জীবনের আয়, ফিক্সড ডিপোজিট আর নিজের গয়না পর্যন্ত বন্ধক রেখে দিয়েছিলাম। গেটের কাছে দাঁড়িয়ে থাকা গার্ড আমাকে চিনত। সে সালাম করল আর দরজা খুলে দিল। আমি আমার সুতির শাড়ির আঁচল ঠিক করলাম, কপাল থেকে ঘাম মুছলাম আর মূল দরজার দিকে এগুলাম। দরজাটা একটু খোলা ছিল। ভেতর থেকে আসা ঠান্ডা হাওয়া বাইরের গরমের সাথে ধাক্কা খাচ্ছিল। আমি কলিং বেল বাজাতে যাব, ঠিক তখনই ভেতর থেকে আসা একটি আওয়াজ আমার হাত বাতাসেই থামিয়ে দিল। সেই আওয়াজ আর কারোর নয়, আমার পুত্রবধূ প্রিয়ার ছিল। তার আওয়াজ তীক্ষ্ণ ছিল, ঠিক যেমন কাঁচ ভাঙার শব্দ হয়, আর তা সরাসরি আমার হৃদয়ে বিঁধল। রাহুল, আমি তোমাকে বলেছিলাম না আজ দিনটা আমি শান্তিতে কাটাতে চাই? এই বুড়ি আবার চলে এলো। ভগবানের দোহাই, আমি এই বুড়ির মুখ প্রতি রবিবার দেখতে চাই না। এটা বাড়ি নাকি ধর্মশালা? যখন তখন চলে আসে নিজের সেই তেল মশলার খাবার নিয়ে, পুরো বাড়িতে বিচ্ছিরি গন্ধ হয়ে যায়। আমার পা সেখানেই জমে গেল। সেই বুড়ি আমি ছিলাম, আর সেই বিচ্ছিরি গন্ধ ছিল আমার ভালোবাসার সুবাস। আমার হৃৎপিণ্ড জোরে ধড়ফড় করতে লাগল, এত জোরে যে মনে হলো হয়তো পাঁজরের হাড় ভেঙে যাবে। আমি দম বন্ধ করে এই আশায় রইলাম যে আমার ছেলে, আমার রাহুল, সেই সন্তান যাকে আমি তখন আগলে রেখেছিলাম যখন মাথার ওপর থেকে স্বামীর ছায়া সরে গিয়েছিল, সে কিছু বলবে। সে নিজের মায়ের সম্মানের জন্য রুখে দাঁড়াবে। প্রিয়া, আসতে বলো ইয়ার। রাহুলের গলার আওয়াজ এলো, কিন্তু তাতে রাগ ছিল না, ছিল এক অসহায়তা, এক দমিত ফিসফিসানি। সে তো মা খাবার দিয়ে চলে যাবে, এখন যখন এসে পড়েছে তখন আমি কি করব? তাড়িয়ে তো দিতে পারি না। না, একটু বরদাস্ত করে নাও প্লিজ। বরদাস্ত? আমার ছেলের জন্য আমি এখন একটা বোঝা হয়ে গেছি যাকে বরদাস্ত করতে হতো? আমার চোখে জল এলো না। না, সুনিতা দেবী এত সহজে কাঁদে না। ৪০ বছর আগে যখন আমার স্বামীর মৃত্যু হয়েছিল আর মাথার উপর ঋণের পাহাড় ছিল, তখনও আমি কাঁদিনি। আমি চোখের জল মুছে হাতা তুলে নিয়েছিলাম আর ২টো উনুন দিয়ে অন্নপূর্ণা কেটারিংসের শুরু করেছিলাম। আজ আমার কেটারিং ব্যবসা দিল্লির বড় বড় মন্ত্রী আর শিল্পপতিদের বিয়েতে খাবার পরিবেশন করে। আমার অধীনে ২০০ জন কর্মচারী কাজ করে, যারা আমার ইশারায় প্রাণ দিতেও প্রস্তুত থাকে। কিন্তু এখানে, এই বাড়িতে, যা আমারই সম্পত্তিতে তৈরি হয়েছিল, সেখানে আমি ছিলাম একজন অনাহুত অতিথি। আমি একটা লম্বা শ্বাস নিলাম, নিজের কাঁপতে থাকা হাত দুটো সামলালাম, মুখে একটা নকল হাসি লেপে দিলাম, সেই হাসি যা আমি তখন পড়ি যখন কোনো খদ্দের বিয়ের ঠিক আগ মুহূর্তে মেনু বদলে দেওয়ার জেদ ধরে। আর তারপর আমি দরজায় ধাক্কা দিয়ে খুলে ফেললাম। নমস্তে বাচ্চাদের। আমি নিজের গলায় এতটাই মাধুর্য মিশিয়েছিলাম যে নিজেরই অবাক লাগছিল। উফ, বাইরে কি গরম! কিন্তু দেখো আমি তোমাদের দুজনের জন্য কি এনেছি। রাহুল, তোমার পছন্দের মাটন, ঠিক যেমন তুমি পছন্দ করো, কম ঝাল আর বেশি গ্রেভিওয়ালা। দৃশ্যটি দেখার মতো ছিল। প্রিয়া সোফায় গা এলিয়ে বসেছিল, হাতে ম্যাগাজিন আর পাশে একটি দামি বিদেশি জুসের গ্লাস। আমাকে দেখেই সে নিজের চোখ এমনভাবে ঘোরালো যেন কোনো নোংরা জিনিস দেখে ফেলেছে। সে কোনো নমস্কার করল না, শুধু মুখ বাঁকিয়ে অন্যদিকে দেখতে লাগল। রাহুল সোফা থেকে উঠে দাঁড়াল। তার মুখে লজ্জা আর ঘাবড়ানি স্পষ্ট ছিল। আরে মা, আপনি আপনি এসে গেছেন? এত রোদে কেন কষ্ট করলেন? ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিতেন। রাহুল তোতলাতে তোতলাতে বলল। সে আমার থেকে হাড়িটি নিল, কিন্তু আমাকে জড়িয়ে ধরল না।
কষ্ট কিসের রে বাবা, মাকে নিজের সন্তানকে খাওয়াতে কিসের কষ্ট? আমি ডাইনিং টেবিলের দিকে এগোলাম আর চেয়ার টেনে বসে পড়লাম। আমার আশা ছিল প্রিয়া অন্তত এক গ্লাস জলের কথা জিজ্ঞেস করবে, কিন্তু সে নিজের জায়গা থেকে নড়ল না। সে জোরে ম্যাগাজিনের পাতা উল্টে দিল, যেন সেটি পাতা নয়, আমার অস্তিত্ব ছেড়ে ফেলছে। তো শাশুড়ি মা? প্রিয়া আমার দিকে না তাকিয়েই বলল। তার গলায় একটা তিক্ততা ছিল। এই সপ্তাহে নতুন কি তুফান তুললেন আপনি? নাকি সেই পুরনো প্রতিবেশীদের পরচর্চা আর মন্দিরের চক্কর? বৃদ্ধ বয়সে আর কাজই বা কি থাকে? এটা সরাসরি আক্রমণ ছিল। সে জানত যে আমি আজও ভোর ৫টায় উঠি। সে জানত যে আমার বিজনেস আজও শহরের সবচেয়ে নামী কেটারিং বিজনেস। কিন্তু আমাকে নিচু দেখানোয় সে আনন্দ পেত। সে এটা বোঝাতে ভালোবাসত যে আমি এখন একটা পুরনো ফেলে আসা গল্প মাত্র। কাজ তো অনেক ছিল মা, আমি শান্তভাবে জবাব দিলাম, জলের জাগ থেকে নিজেই জল নিতে নিতে। কালই একটা বড় কর্পোরেট ইভেন্টের টেন্ডার পাস হয়েছে। ৩,০০০ লোকের খাবার ছিল। সব খুব ভালোভাবে মিটে গেছে। সারা রাত ব্যালেন্স শিট চেক করছিলাম। প্রিয় একটা ব্যঙ্গাত্মক হাসি হাসল। ও প্লিজ, এখন তো এসব ছেড়ে দিন। আপনার ম্যানেজাররাই তো সব করে দেয় নিশ্চয়ই। আপনি শুধু সেখানে বসে হুকুম চালান। এখন আপনার বয়স হয়েছে আরাম করার, ভজন কীর্তন করার। কেন শুধু শুধু বিজনেসওম্যান হওয়ার নাটক করেন? রাহুল খামোশ দাঁড়িয়েছিল। জলের গ্লাসটিকে এমনভাবে দেখছিল যেন তাতে কোনো উত্তর লেখা আছে। তার এই নীরবতা আমাকে প্রিয়ার কথার চেয়েও বেশি আহত করছিল। আমি রাহুলের দিকে তাকালাম। রাহুল, তোমার মনে আছে যখন তুমি আর্কিটেকচার পড়ার জন্য লন্ডন যাওয়ার জেদ ধরেছিলে? তখন আমার কাছে অত টাকা ছিল না। আমি অন্নপূর্ণার প্রথম বড় ব্রাঞ্চটি বন্ধক রেখে দিয়েছিলাম, যাতে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারো। তখন আমি বিজনেসওম্যান ছিলাম না, আমি ছিলাম শুধু একজন মা, যে নিজের সব কিছু বাজি রেখেছিল। রাহুল মুখ তুলল। তার চোখে এক মুহূর্তের জন্য ব্যথা দেখা গেল। মা, পুরনো কথা কেন তুলে বসো? প্রিয়ার মানে সেটা ছিল না, রাহুল বলতে শুরু করল। আমার মানে একদম পরিষ্কার রাহুল। প্রিয়া মাঝপথেই কথা কেড়ে নিল। এবার সে সোজা হয়ে বসেছিল আর আমার চোখে চোখ রেখে তাকিয়েছিল। মানেটা হলো এই যে এখন আমরা নিজেদের জীবন নিজেদের মতো কাটাতে চাই। আমাদের নিজেদের স্পেস দরকার। আপনি প্রতি রবিবার চলে আসেন, কখনো খাবার নিয়ে, কখনো বুদ্ধি দিতে। আমাদের প্রাইভেসির দরকার। আমার বন্ধুদের সামনে আমার খুব লজ্জা লাগে যখন আপনি নিজের পুরনো কিচ্ছা আর তেল মশলার গল্প শুরু করে দেন। আপনি এটা কেন বোঝেন না যে এখন আপনার যুগ চলে গেছে? ঘরটা একদম শান্ত হয়ে গেল। এসির একটানা আওয়াজ গুজছিল। লজ্জা লাগে। আমার ছেলের বউ যে আমারই টাকায় কেনা পোশাকে সেজেছিল, তার আমাকে নিয়ে লজ্জা হতো। আর আমার ছেলে সেখানে একটা মূর্তির মতো দাঁড়িয়েছিল। স্পেস? আমি ধীরে ধীরে কথাটি পুনরাবৃত্তি করলাম। তাহলে তোমাদের স্পেস দরকার। তার মানে আমি এখন থেকে আর এখানে আসব না? দেখুন মা, রাহুল অবশেষে কথা বলল, কিন্তু তার গলায় সেই জোর ছিল না যা আমি আশা করেছিলাম। প্রিয়া ঠিকই বলছে, আমরা সারা সপ্তাহ কাজ করি। রবিবার আমরা একটু একা থাকতে চাই। হয়তো আমরা মাসে একবার বাইরে লাঞ্চে দেখা করতে পারি, কোনো ভালো রেস্টুরেন্টে। বাড়িতে এসব রান্না করে আনা এখন একটু পুরনো ধাঁচের লাগে। মাসে একবার রেস্টুরেন্টে, যেন কোনো দূর সম্পর্কের আত্মীয়, যেন কোনো ক্লায়েন্ট যার সাথে লৌকিকতা পালন করতে হবে। যে ছেলেকে আমি নিজের বুকে আগলে বড় করেছি, যাকে আমি আঙুল ধরে চলতে শিখিয়েছি, আজ সে আমাকে নিজের বাড়ি থেকে, আমারই বানিয়ে দেওয়া বাড়ি থেকে বেদখল করছিল। মাসে একবার দেখা করার প্রস্তাবটি কোনো ভিক্ষার মতো আমার ঝুলি দেওয়া হচ্ছিল। মনে হলো কেউ যেন আমার পেটে সজোরে ঘুষি মেরেছে। আমার গলা শুকিয়ে এলো। আমার ওখান থেকে পালিয়ে যেতে ইচ্ছে করছিল, চিৎকার করতে ইচ্ছে করছিল। কিন্তু আমি নিজের মুঠো শক্ত করলাম। আমার নখ আমার হাতের তালুতে বসে গেল। না সুনিতা, তুই এখানে কাঁদবি না, তুই এদের সামনে দুর্বল হবি না। যদি তুই একটা চোখের জলও ফেলিস, তবে এরা তোকে আরও পিষে দেবে। আমাকে একটু ওয়াশরুম যেতে হবে, আমি বললাম এবং দ্রুত উঠে দাঁড়ালাম। আমি তাদের উত্তরের অপেক্ষা না করেই সরাসরি গেস্ট রুমের পাশের বাথরুমে ঢুকে পড়লাম আর দরজা ভেতর থেকে লক করে দিলাম। বাথরুমে ঢুকেই আমি ওয়াশ বেসিনটা ধরে দাঁড়িয়ে রইলাম। আমার পুরো শরীর কাঁপছিল। আয়নায় আমি নিজের মুখ দেখলাম। বলিরেখা ছিল, হ্যাঁ। চুলে পাক ধরেছিল, হ্যাঁ। কিন্তু আমার চোখে সেই একই চমক ছিল যা তখন ছিল যখন আমি আমার প্রথম রান্নাঘর শুরু করেছিলাম। এই অপমান, এই অবজ্ঞা, এটিই কি আমার বার্ধক্যের পুরস্কার ছিল? আমি ঠান্ডা জলের ছিটে মুখে দিলাম, তোয়ালে দিয়ে মুখ মুছলাম।
তারপর আমি নিজের পার্স খুললাম আর ফোন বের করলাম। আমার হাত কাঁপছিল, কিন্তু আমার মস্তিষ্ক এখন কোনো শিকারীর মতো কাজ করছিল। আমার মনে পড়ল যে আসার সময় আমার ফোনে ব্যাংক থেকে কিছু মেসেজ এসেছিল, যে আমি গাড়ি চালানোর সময় দেখিনি। আমি আমার ব্যাংকিং অ্যাপ খুললাম। আমার অন্নপূর্ণা কেটারার্সের মূল অ্যাকাউন্টের সাথে একটি অ্যাড অন কার্ড যুক্ত ছিল। এই কার্ডটি আমি রাহুলকে 5 বছর আগে দিয়েছিলাম, যখন ওর বিয়ে হয়েছিল। আমি বলেছিলাম, বাবা, এটা ঘরের খরচ আর ইমার্জেন্সির জন্য। ইমার্জেন্সি! আমি অ্যাপে ট্রানজ্যাকশন হিস্ট্রি খুললাম, আর যা দেখলাম তা আমার ভেতরে বেঁচে থাকা শেষ মমতাটুকুও পুড়িয়ে ছাই করে দিল। কাল রাতে, শনিবার, ক্লাব এমোরিও, 40,000 টাকা, দামি মদ আর ডিনার। জারা স্টোর, আয়রন স্টোর, 18,000 টাকা, জামা কাপড়। শুক্রবার, তানিষ্ক জুয়েলার্স, 65,000 টাকা, সোনার চেন। লাক্স স্পা, 8,500 টাকা, বিউটি ট্রিটমেন্ট। আর এই সিলসিলা গত পুরো মাস জুড়ে ছিল। হাজার হাজার, লক্ষ লক্ষ টাকা, আমার মেহনতের পয়সা, আমার ঘামের রোজগার। আর এগুলো ইমার্জেন্সি ছিল না, এগুলো ছিল বিলাসিতা। প্রিয়া যে স্পাতে গিয়ে নিজের ত্বক চমকায়, তার বিল আমি দিচ্ছি। যে ক্লাবে রাহুল বন্ধুদের পার্টি দেয়, তার টাকা আমি দিচ্ছি। যে বাড়িতে ওরা থাকে, তার ইএমআই আমি দিচ্ছি। যে গাড়িতে ওরা ঘোরে, তার পেট্রোল আমার। আর বিনিময়ে আমি কি পাই? এই বুড়ি আবার চলে এলো। মাসে একবার দেখা করি। একটা অদ্ভুত হাসি আমার গলায় আটকে গেল। আমি কত বড় বোকা ছিলাম! আমি ভাবতাম যে আমি ওদের সাহায্য করছি, ওদের ভবিষ্যৎ গড়ছি, কিন্তু আসলে আমি এক পরজীবী বা প্যারাসাইটকে লালন করছিলাম। ওরা আমাকে ঘৃণা করে, কিন্তু আমার টাকা ভালোবাসে। ওরা আমাকে নিজেদের জীবনে চায় না, কিন্তু আমার সিন্দুকের চাবি নিজেদের পকেটে রাখতে চায়। স্পেস চাই তো তোমাদের? আমি আয়নায় নিজের প্রতিচ্ছবিকে বললাম। আমার গলা আর কাঁপছিল না। আমার চোখ থেকে দুঃখ উধাও হয়ে গিয়েছিল। তার জায়গা নিয়েছিল এক ঠান্ডা পাথুরের দৃঢ়তা। তোমরা স্পেস পাবে, এত স্পেস পাবে যে তোমরা সেই শূন্যতায় প্রতিধ্বনিত হতে থাকবে। আমি ফোনটা পার্সে রাখলাম। আমি নিজের চোখের জল মুছলাম না, বরং তা গিলে ফেললাম। ওটাই এখন আমার জ্বালানি ছিল। আমি নিজের ব্লাউজ ঠিক করলাম, শাড়ির ভাঁজ ঠিক করলাম, আর এক বুক লম্বা শ্বাস নিয়ে বাথরুমের দরজা খুললাম। যখন আমি ড্রয়িং রুমে ফিরে এলাম, সেখানে নিস্তব্ধতা ছিল। ওরা হয়তো ভাবছিল যে বুড়ি ভেতরে কাঁদছে। রাহুল আর প্রিয়া ফিসফিস করছিল, কিন্তু আমাকে দেখেই চুপ হয়ে গেল। আমি হাসলাম। এই হাসি আগের চেয়েও বেশি উজ্জ্বল আর বিপজ্জনক ছিল। মাফ করো, একটু সময় লেগে গেল। আমি স্বাভাবিক সুরে বললাম, নিজের চেয়ারে বসতে বসতে। আর তোমরা একদম ঠিক বলছ। রাহুল আর প্রিয়া দুজনেই চমকে গেল। ওরা একে অপরের দিকে তাকালো। ওরা আশা করেছিল যে আমি তর্ক করব, কাঁদব বা ইমোশনাল ড্রামা করব। ঠিক বলছেন? প্রিয়া অবিশ্বাস্য স্বরে জিজ্ঞেস করল। হ্যাঁ, একদম। আমি বললাম, আর খাবারের প্লেটটি নিজের দিকে টেনে নিলাম, যদিও এখন খিদে মরে গিয়েছিল। রাহুল, তুমি ঠিকই বলেছ। আমি প্রতি রবিবার চলে আসি। এটা তো নাক গলা নই। তোমরা দুজনেই জোয়ান, নতুন বিবাহিত জীবন, তোমাদের নিজেদের প্রাইভেসি দরকার। আমি নাছোড়বান্ধা যে পুরনো চিন্তাধারায় বেঁচেছিলাম। রাহুলের মুখে স্বস্তির ঢেউ খেলে গেল। সত্যি মা, আপনি বুঝতে পেরেছেন? একদম বাবা, আমিও তো কখনো জোয়ান ছিলাম। আমি মিথ্যে বললাম, কারণ আমার যৌবন তো সংগ্রামের মধ্য দিয়েই কেটে গিয়েছিল। তো ঠিক রইল, এখন থেকে আমি তোমাদের বিরক্ত করব না। আমরা মাসে একবার, কি বলেছিলে তুমি, রেস্টুরেন্টে দেখা করব। এটা খুব ভালো আইডিয়া। আমিও একটু আরাম পাব। ক্যাটারিংয়ের কাজে এমনিতেই ফুরসত মেলে না। প্রিয়ার মুখে এক বিজয়ী হাসি ফুটে উঠল। তার মনে হল সে যুদ্ধ জিতে নিয়েছে। তার মনে হল সে বুড়িকে হারিয়ে দিয়েছে। থ্যাংক ইউ শাশুড়িমা, আমি জানতাম আপনি বুঝে যাবেন। আসলে এটা আমাদের সবার মঙ্গলের জন্যেই। হ্যাঁ, আমাদের সবার মঙ্গলের জন্যেই। আমি পুনরাবৃত্তি করলাম। শব্দগুলো একই ছিল, কিন্তু মানে আলাদা ছিল। আমি সেখানে আরও 10 মিনিট কাটালাম। আমি জল খেলাম, অল্প স্বল্প গল্প করলাম, আবহাওয়া নিয়ে, ট্রাফিক নিয়ে, ঠিক যেন কোনো অচেনা মানুষ। তারপর আমি উঠলাম। আচ্ছা, এবার আমি চলি। বিকেলে এক সাপ্লায়ারের সাথে মিটিং আছে। আমি মিথ্যে বললাম। আরে, খাবারটা তো খেয়ে যান, রাহুল সৌজন্যবশত বলল, যদিও সেও চাইছিল যে আমি চলে যাই। না বাবা, খিদে নেই, তোমরাই খাও, মাটন ঠান্ডা হয়ে যাবে, আমি বললাম। আমি দরজার দিকে এগোলাম। প্রিয়া নিজের জায়গা থেকে নড়ল না। রাহুল আমাকে গেট পর্যন্ত ছাড়তে এলো। মা, আপনি রাগ করেননি তো? সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, হয়তো তার বিবেক একটু কামড়াচ্ছিল। আমি ওর চোখের দিকে তাকালাম, সেই একই চোখ যা ছোটবেলায় আমাকে খুঁজত। রাগ নয় রাহুল,
আমি তো খুশি যে তোমরা এত বড় হয়ে গেছো যে নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারো। শুধু মনে রেখো, প্রতিটি সিদ্ধান্তের একটা দাম থাকে। সে আমার কথার মানে বুঝল না। সে ভাবল আমি কোনো দার্শনিক কথা বলছি। সে হেসে গেট বন্ধ করে দিল। যেই আমি নিজের গাড়িতে বসলাম আর ড্রাইভার ইঞ্জিন স্টার্ট করল, আমি পেছন ফিরে সেই আলিশান বাড়িটিকে দেখলাম। বাৎসল্য ভিলা, নামটি আমিই রেখেছিলাম। কিন্তু আজ সেই বাড়িটি আমার কাছে একটি কবরের মতো মনে হচ্ছিল, যেখানে আমার মাতৃত্বকে কবর দেওয়া হয়েছিল। গাড়ি এগিয়ে চলল। আমি এসি ঠান্ডা অনুভব করলাম। আমার ফোন আবার বেজে উঠল। আরেকটি মেসেজ, অ্যামাজন ইন্ডিয়া, ৫,০০০ টাকা পেমেন্ট সাকসেসফুল। হয়তো প্রিয়া এইমাত্র কিছু অর্ডার করল। ওর মনে হয়েছিল যে যুদ্ধ জিতে গেছে, তাই পুরস্কার পাওয়া উচিত। আমি একটি লম্বা শ্বাস ছাড়লাম। রবিবার ছিল, ব্যাংক বন্ধ ছিল। আমি এখন কিছু করতে পারতাম না। কিন্তু কাল সোমবার ছিল। কাল সকালে সূর্য উঠবে আর তার সাথেই উঠবে অন্নপূর্ণা দেবীর আসল পরিচয়। ওরা ভুলে গিয়েছিল যে হাত দিয়ে আমি খাবার পরিবেশন করি সেই হাত যদি মুঠো হয়ে যায় তবে গ্রাসও কেড়ে নিতে পারে। রাম সিং, আমি আমার ড্রাইভারকে বললাম। আমার গলা এখন একদম শান্ত আর সমতল ছিল। জি মালকিন। কাল সকাল ৯টায় আমাদের ব্যাংক যেতে হবে, হেড অফিস আর তারপর উকিল সাহেবের চেম্বার। জি ঠিক আছে। আমি জানলা দিয়ে বাইরের দিল্লির ছুটন্ত রাস্তাগুলোকে দেখলাম। আমার হৃদয়ে আর ব্যথা হচ্ছিল না। সেখানে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল, ঝড়ের আগের স্তব্ধতা। ওরা স্পেস চেয়েছিল, আমি ওদের স্পেস দেব। আমি ওদের এত বড় দুনিয়া দেব যেখানে ওরা নিজেদের রোজগারে বাঁচতে পারবে। আমি ওদের সেই লাথিটাই কেড়ে নেব যার উপর দাঁড়িয়ে ওরা আমাকে লাথি মারছিল। রাহুল, আমার ছেলে, তুমি আজ নিজের মাকে হারিয়ে ফেললে। কাল তুমি নিজের এটিএম মেশিনকেও হারিয়ে ফেলবে। আর প্রিয়া, আমার প্রিয় পুত্রবধূ, তোমার বুড়ির মুখ পছন্দ নয় না? কাল থেকে তোমার সেই বুড়ির স্বাক্ষর করা চেকগুলো খুব মনে পড়বে। কাহিনী কেবল শুরু হয়েছিল। আসল খেলা তো সোমবার শুরু হবে। সোমবারের সকালটি আমার জন্য কোনো সাধারণ সকালের মতো ছিল না। সাধারণত আমার সকাল শুরু হয় চায়ের চুমুক আর খবরের কাগজের শিরোনামের সাথে। কিন্তু আজ আমার টেবিলে খবরের কাগজ নয়, বরং গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট ছড়ানো ছিল। সারা রাত আমি ঘুমোইনি। আমার চোখে ঘুমের বদলে সংখ্যাগুলো ভাসছিল। প্রতিটি এন্ট্রি আমার বুকে একটা খঞ্জরের মতো বিঁধছিল। ২৫,০০০ টাকা, ৫০,০০০ টাকা, ১২,০০০ টাকা। এগুলো শুধু নম্বর ছিল না, এগুলো ছিল প্রমাণ যে কিভাবে আমার নিজের ছেলে আর বউ আমাকে একটা বোকা সোনার ডিমপাড়া মুরগি ভেবে রেখেছিল। আমি আমার পুরনো বাড়ি, যা পুরনো দিল্লির দরিয়াগঞ্জ এলাকায় ছিল, তার বারান্দায় বসেছিলাম। এখান থেকে দুনিয়াটা আলাদা দেখাত। এখানে কোলাহল ছিল, কবুতরের ডাক ছিল, আর জীবনের লড়াই ছিল। ওখানে গ্রেটার কৈলাসের সেই নিস্তব্ধ মহলে ছিল শুধুই লোক দেখানো আভিজাত্য। সকাল ৮টা বাজছিল। আমার ফোন বাজল। এটি ব্যাংক থেকে অ্যালার্ট নয়, বরং আমার ম্যানেজার লতার ফোন ছিল। নমস্তে সুনিতাজি, আজকের কি প্ল্যান? কিচেনে ছেলেরা জিজ্ঞেস করছে যে শাহী পানিরের জন্য খোয়া কোত্থেকে আনানো হবে। লতার গলায় সবসময়ের মতোই চনমনে ভাব ছিল। লতা, আজ আমি কিচেনে দেরিতে আসব। আমি নিজের গলাকে সংযত রেখে বললাম, আগে আমাকে কিছু ব্যক্তিগত কাজ মেটাতে হবে। তুমি ছেলেদের বলো যেন পুরনো সাপ্লায়ারের থেকেই মাল নেয়। আর শোনো, আমার কেবিনে কেউ যেন না আসে যতক্ষণ না আমি আসি। জি ঠিক আছে। লতা একটু অবাক হয়েছিল, কারণ আমি কখনো দেরি করতাম না। আমি ফোন রাখলাম আর ফের সেই কাগজগুলো দেখলাম। শুধু ক্রেডিট কার্ডই নয়, আমি দেখলাম যে ইলেকট্রিক বিল, যা আমার অ্যাকাউন্ট থেকে অন ডেবিট হতো, গত মাসে তা ৪৫,০০০ টাকা এসেছিল। দুজন মানুষ আর ৪৫,০০০ টাকার বিদ্যুৎ। ওরা কি দিনরাত এসি চালিয়ে ঘরের ভেতর আন্টার্কটিকা বানিয়ে রাখছিল? হাউজিং সোসাইটির মেইনটেনেন্স বিল, চাকর বাকরের বেতন, ওয়াইফাইয়ের সবচেয়ে দামি প্ল্যান, সবকিছু আমার অ্যাকাউন্ট থেকে যাচ্ছিল। আর এই সব তো আমিই শুরু করেছিলাম। বাবা, তুমি এখন কেরিয়ার বানাচ্ছ, এইসব আমি দেখে নেব। আমিই তো বলেছিলাম। আমার মমতাই আমার সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়িয়েছিল। ৯টা বাজতেই আমি তৈরি হয়ে গেলাম। আমি আমার সবচেয়ে কড়কড়ে সুতির শাড়িটা পরলাম, চুলে খোপা বাঁধলাম আর নিজের পুরনো অ্যাম্বাসেডর গাড়িতে বসে পড়লাম। ব্যাংক চলো রাম সিং, আমি আদেশ দিলাম। ব্যাংকে ম্যানেজার বিক্রমজি আমাকে দেখে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। বিক্রমজি আমাকে গত ৩০ বছর ধরে চিনতেন। তিনি আমার স্বামীর সময় থেকে আমাদের অ্যাকাউন্ট দেখতেন।
তিনি আমার সংগ্রামের সাক্ষী ছিলেন। আরে বৌদি, আজ 7 সকালে সব ঠিক আছে তো? বিক্রমজি হাত জোর করে স্বাগত জানালেন। সব ঠিক করতেই এসেছি বিক্রমজি, আমি ওর সামনের চেয়ারে বসতে বসতে বললাম। আমি স্টেটমেন্টের গোছাটি ওর টেবিলে রাখলাম। আমাকে কিছু কঠোর পদক্ষেপ নিতে হবে। বিক্রমজি কাগজগুলোর ওপর নজর বোলালেন আর তারপর আমার দিকে তাকালেন। অভিজ্ঞ ব্যাংকার ছিলেন, এক নজরেই বুঝে গেলেন। রাহুল বাবার খরচ? তিনি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন। খরচ নয় বিক্রমজি, লুট, আমি তিক্ততার সাথে বললাম। আমাকে এই সব বন্ধ করতে হবে, এখনই, এই মুহূর্তে। কিন্তু বৌদি, বিক্রমজি একটু দ্বিধাগ্রস্ত হয়ে বললেন, একবারে সব বন্ধ করলে মানে কার্ড ডিক্লাইন হয়ে যাবে, বেইজ্জতি হতে পারে। বেইজ্জতি? আমি তীক্ষ্ণ নজরে ওর দিকে তাকালাম। কাল আমারই বাড়িতে আমার ছেলের সামনে আমাকে দুর্গন্ধওয়ালা বুড়ি বলা হয়েছে, তখন আমার বেইজ্জতি হয়নি? যখন আমার টাকায় কেনা মদ খেয়ে ওরা আমার হাসি ওড়ায়, তখন বেইজ্জতি হয় না? আমাকে কার্ড ব্লক করতে হবে, অ্যাড অন কার্ডটা, এখনই। বিক্রমজি আমার চোখের দিকে তাকালেন আর বুঝে গেলেন যে তর্কের কোনো অবকাশ নেই। তিনি নিজের কম্পিউটারে টাইপ করতে শুরু করলেন। ঠিক আছে, কার্ড নাম্বার 490 ব্লক করে দেওয়া হয়েছে। আর কিছু? হ্যাঁ, আমি আরেকটা লিস্ট বের করলাম। এই সমস্ত অটো ডেবিট, বিদ্যুৎ, জল, ইন্টারনেট, জিমের মেম্বারশিপ, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম সব সরিয়ে দিন। আজ থেকে এই অ্যাকাউন্ট থেকে শুধু এবং শুধুমাত্র আমার বাড়ির বিলগুলোই যাবে। হয়ে গেছে, বিক্রমজি কয়েকটা ক্লিকের পর বললেন। বৌদি, একটা কথা বলবো? আপনি খুব দেরি করে ফেলেছেন, কিন্তু দের আয়ে দুরুস্তায়ে, দেরিতে হলেও সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমি ব্যাংক থেকে বাইরে বেরোলাম তো আমার মনে হলো যেন আমার কাঁধ থেকে এক বিশাল বোঝা নেমে গেছে। কিন্তু আসল খেলা তো এখন শুরু হওয়ার ছিল। আমি জানতাম যে যেই কার্ডটা মেশিনে আটকাবে আমার ফোন বেজে উঠবে, আর ঠিক তাই হলো। দুপুর 12টা বাজছিল। আমি আমার কিচেনে ছিলাম, মশলার বস্তাগুলো চেক করছিলাম। ওখানকার বাতাসে এলাচ আর লবঙ্গের সুগন্ধ ছিল, যা আমার কাছে ওই বাড়ির বিচ্ছিরি গন্ধের চেয়ে অনেক বেশি প্রিয় ছিল। তখনই আমার ফোন ভাইব্রেট হলো। রাহুল। আমি ফোনটা তুললাম না, আমি ওটাকে ভাইব্রেট হতে দিলাম। 1 বার, 2 বার, 3 বার। চতুর্থবার যখন ফোন বাজল তখন আমি তুললাম। হ্যাঁ রাহুল, আমি এমনভাবে কথা বললাম যেন আমি খুব ব্যস্ত। মা, ফোন কেন তুলছিলে না? রাহুলের গলায় ঘাবড়ানি ছিল। কাজ করছি বাবা, এখানে 100 মানুষের রান্না হচ্ছে। বলো। মা, ওই কার্ডটা চলছে না। প্রিয়া এখন খান মার্কেটে আছে, ও কিছু ড্রেস নিয়েছিল আর কার্ড ডিক্লাইন হয়ে গেছে। ওখানে দোকানদারের সামনে তামাশা হয়ে গেল, হয়তো চিপ খারাপ হয়ে গেছে বা লিমিট শেষ হয়ে গেছে। তুমি প্লিজ ব্যাংকে ফোন করে চেক করো না। আমার ঠোঁটে এক শীতল হাসি ফুটে উঠল। খান মার্কেট, দিল্লির সবচেয়ে দামি মার্কেট, আর তাও সোমবার দুপুরে। কার্ড খারাপ হয়নি রাহুল, আমি শান্তভাবে বললাম, এক হাত দিয়ে চালের কোয়ালিটি চেক করতে করতে। আমি কার্ড ব্লক করে দিয়েছি। ওপাশে নিস্তব্ধতা ছেয়ে গেল, এতটাই নিস্তব্ধতা যে আমি রাহুলের শ্বাসপ্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। কি, ব্লক করে দিয়েছ? মানে সবসময়ের জন্য? কেন? আমি এক মুহূর্তের জন্য ভাবলাম ওকে কালকের কথা মনে করিয়ে দিই, কিন্তু তারপর ভাবলাম না, এখন নয়। কারণ আমি আমার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে মিটিং করেছিলাম। সে বলল যে আমার খরচ আমার আয়ের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। বার্ধক্য তো বাবা, আমাকে নিজের চিকিৎসার জন্য টাকা জমাতে হবে, ফালতু খরচ কমাতে হবে। ফালতু খরচ? রাহুল চিৎকার করে উঠল। মা, প্রিয়া ওখানে ফেসে আছে, ওর কাছে ক্যাশ নেই, ও ওখান থেকে বেরোবে কিভাবে? ওকে বলো উবার করে নিতে বা অটো নিয়ে নিতে। আর যদি ওর কাছে অটোর টাকাও না থাকে, আমি নিজের গলাকে শক্ত করলাম, তবে বলো যে হেঁটে চলে আসুক। খান মার্কেট থেকে মেট্রো স্টেশন খুব বেশি দূরে নয়, স্বাস্থ্যের জন্য ভালো হয়। মা, তুমি এটা কিভাবে বলতে পারো? ও তোমার পুত্রবধূ। আর আমি তোমার মা রাহুল, এটিএম মেশিন নই। আমার কাজ আছে, পরে কথা বলছি। আমি ফোন কেটে দিলাম। আমার হৃৎপিণ্ড জোরে ধরফর করছিল, কিন্তু এটা ভয় ছিল না, এটা ছিল জেদ। আমি প্রথমবার না বলেছিলাম, আর এই না বলাটা কোনো নেশার চেয়ে কম কিছু ছিল না। কিন্তু এটা তো স্রেফ শুরু ছিল। বিকেল হতে হতে আক্রমণের বন্যা শুরু হয়ে গেল। বিকেল 5টায় প্রিয়ার মেসেজ এলো। কোনো নমস্কার নেই, কোনো সরি নেই, সরাসরি আক্রমণ। নেটফ্লিক্স চলছে না, পাসওয়ার্ড বদলেছেন নাকি? আমি জবাব দিলাম না। আধ ঘন্টা পর দ্বিতীয় মেসেজ। ওয়াইফাইও বন্ধ, রাহুলের ইম্পর্টেন্ট কাজ আটকে আছে, বিল মেটাননি নাকি আপনি? আমি আবারও জবাব দিলাম না। রাত 8টায় আমার ফোন আবার বাজল, এবার ল্যান্ডলাইন থেকে। রাহুল ছিল। মা, বাড়িতে কারেন্ট নেই। সে চিৎকার করছিল। পাওয়ার কাট নয়, পুরো সোসাইটিতে লাইট আছে, শুধু আমাদের ফ্ল্যাটের লাইন কেটেছে। মিটারওয়ালারা বলছে যে বিল পেন্ডিং থাকার জন্য লাইন কেটেছে। এইসব কি হচ্ছে? আরে, আমি নাটক করলাম। হয়তো অটো পেমেন্ট ক্যান্সেল হয়ে গেছে, আমি তো সব এক্সট্রা খরচ বন্ধ করে দিয়েছিলাম না। হয়তো ইলেকট্রিক বিলও তার মধ্যে চলে গেছে। তাহলে এখন আমরা কি করব? আমরা অন্ধকারে আছি, এসি চলছে না, ইনভার্টারও ডিসচার্জ হতে চলল। বাবা, মোমবাতি জ্বালিয়ে নাও, আমি বললাম।
খুব রোম্যান্টিক পরিবেশ হয়। আর কাল সকালে গিয়ে নিজে বিল মিটিয়ে দিও। এখন তো তুমি বড় হয়ে গেছো, ইলেকট্রিক বিল তো মেটাতেই পারো। কিন্তু আমার কাছে এখন লিকুইড ক্যাশ নেই মা, স্যালারি আসতে 10 দিন বাকি আছে। প্লিজ এখন তুমি মিটিয়ে দাও, আমি তোমাকে পরে দিয়ে দেব। পরে দিয়ে দেব, এই মিথ্যে আমি 1000 বার শুনেছি। সরি বাবা, আমার নেট ব্যাংকিংয়ের সার্ভার ডাউন আর আমি এখন শুতে যাচ্ছি, কাল দেখে নিও। আমি ফোন রেখে দিলাম আর ওর নম্বরটা সাময়িকভাবে ডু নট ডিস্টার্বে ফেলে দিলাম। আমি আমার বারান্দায় বসলাম। আমার সামনে পুরনো দিল্লি ঝলমল করছিল, আর আমি জানতাম যে দক্ষিণ দিল্লির ওই অভিজাত এলাকায় একটি বাড়ি অন্ধকারে ডুবে থাকবে। সেই অন্ধকারে ওরা হয়তো প্রথমবার নিজেদের আসল চেহারা দেখতে পাচ্ছিল। কিন্তু আমার জয়ের উদযাপন এখনও অসম্পূর্ণ ছিল। আমি জানতাম ওরা এত সহজে হার মানবে না। ওরা আসবে, ওরা ইমোশনাল ব্ল্যাকমেইল করবে, ওরা কাঁদবে। পরের দিন মঙ্গলবার দুপুরে আমি আমার অফিসে বসেছিলাম। লতা আমার কাছে এলো। সুনিতাজি, কেউ দেখা করতে এসেছে, খুব রেগে আছেন মনে হচ্ছে। আমি কিছু জিজ্ঞেস করার আগেই আমার কেবিনের দরজা খুলে গেল। রাহুল আর প্রিয়া ভেতরে ঢুকে পড়ল। প্রিয়ার চোখ ফোলা ছিল আর রাহুলের চোখে মুখে দুশ্চিন্তা স্পষ্ট। কিন্তু ওদের সাথে আরেকজন ছিল, আমার পুরনো অনুগত মুনিমজি, যিনি এখন অবসরপ্রাপ্ত, কিন্তু মাঝে মাঝে আমার আইনি কাজ দেখতেন। না, তিনি ওদের সাথে ছিলেন না, তিনি কাকতালীয়ভাবে ওখানে বসেছিলেন। কিন্তু রাহুলের মনে হল তিনি আমার কাছে অভিযোগ করতে এসেছেন। মা, এইসব কি তামাশা? রাহুল টেবিলে হাত চাপড়াল। তুমি আমাদের পুরোপুরি আলাদা করে দিলে। একদিনে দুধওয়ালা, পেপারওয়ালা, ইন্টারনেট, ইলেকট্রিক সব। আমরা কিভাবে বাঁচব? ঠিক যেভাবে বাকি দুনিয়া বাঁচে। আমি নিজের ফাইল থেকে নজর না সারিয়েই বললাম, নিজেদের রোজগারে। আপনি বদলা নিচ্ছেন না? প্রিয়া এগিয়ে এলো। তার গলায় এখন সেই একই অহংকার ছিল, যদিও তা কিছুটা ভেঙে গিয়েছিল। শুধুমাত্র সেই জন্য, কারণ আমি রবিবার একটু রাগ করেছিলাম? আপনি এত ছোট মনের, আমি জানতাম না। আপনি নিজেরই ছেলেকে পথে বসাতে চান? পথে? আমি হাসলাম। তোমরা 5 কোটির ফ্ল্যাটে থাকো, ওটাকে পথ বলে না। আর রইল কথা ছোট মনের, আমি নিজের চেয়ার থেকে উঠলাম। প্রিয়া, যখন তুমি 15,000 টাকা ড্রেস কিনছিলে, তখন তোমার মনে পড়েনি যে এই টাকাটা ওই ছোট মনের বুড়ির? যখন তুমি স্পাতে পেডিকিওর করাচ্ছিলে, তখন তোমার আমার ফাটা পায়ের কথা মনে পড়েনি? ওটা আলাদা ব্যাপার। প্রিয়া তোতলাতে লাগল। ওটা আমাদের হক। রাহুল আপনার একমাত্র ছেলে। হক অর্জন করতে হয় প্রিয়া, ছিনিয়ে নেওয়া যায় না, আমি কঠোর স্বরে বললাম। তখনই রাহুলের ফোন বাজল। সে বিরক্ত হয়ে ফোন বের করল, কিন্তু স্ক্রিন দেখেই ওর রং উড়ে গেল। হ্যাঁ স্যার। জি স্যার। না স্যার, সব রেডি আছে। জি, বুধবারের ডিনার। একদম স্যার, অন্নপূর্ণারই খাবার হবে। জি, আমি পার্সোনালি দেখছি, কোনো গড়বড় হবে না। জি স্যার। সে ফোন কাটল। ওর কপালে ঘাম জমেছিল। সে আমার দিকে ঘুরল। ওর চোখে এখন রাগ নয়, বরং ভয় ছিল, আতঙ্ক। মা, ওর গলা কাঁপছিল। কাল বুধবার তো? আমি জিজ্ঞেস করলাম। কাল আমার বস আর মুম্বাইয়ের ইনভেস্টররা ঘরে আসছেন ডিনারে। আমি ওদের প্রমিস করেছি যে দিল্লির বেস্ট ক্যাটারিং, অর্থাৎ তোমার রান্না হবে। এই ডিলটা আমার প্রমোশনের জন্য খুব জরুরি। যদি কাল খাবার না হয়, তবে আমার চাকরি বিপদে পড়ে যাবে। ও, তো এই ব্যাপার। নিয়তিও কি অদ্ভুত খেলা খেলে। ওর এখনও আমাকে প্রয়োজন ছিল, কিন্তু এবার নিয়ম হবে আমার। তো তোমাদের ক্যাটারিং সার্ভিস চাই? আমি নিজের প্রফেশনাল গলায় জিজ্ঞেস করলাম। খুব ভালো। লতা, একটু রেড কার্ডটা নিয়ে এসো তো। রাহুল হচকচিয়ে গেল। রেড কার্ড? মা, আমি তোমার ছেলে। এখানে আমি একজন বিজনেস ওমেন রাহুল, আমি বললাম। আর তুমি একজন ক্লায়েন্ট, আর তোমার ট্র্যাক রেকর্ড দেখে আমার অ্যাডভান্স পেমেন্ট লাগবে। লতা আমার কথা মতো রেড কার্ড এনে টেবিলে রাখল। সেই প্লাস্টিকের ফাইলটি রাহুল আর প্রিয়ার মাঝে একটা দেয়ালের মতো ছিল। ঘরে নিস্তব্ধতা ছিল, কিন্তু সেই নিস্তব্ধতা চিৎকার করছিল। বাইরে অফিসে ফোনের ঘণ্টি বাজছিল, কুকারের সিটির আওয়াজ আসছিল, কিন্তু এই কেবিনের ভেতর আমার ছেলের দম আটকে আসছিল। রেড কার্ড? রাহুল অবিশ্বাস্য নজরে ফাইলটির দিকে তাকালো, যেন সেটি কোনো বোমা। মা, তুমি ঠাট্টা করছো না তো? এটা আমার কেরিয়ারের প্রশ্ন। বস আসছেন, ইনভেস্টররা আসছেন। আমি ওদের বলেছি যে আমার মা দিল্লির সবচেয়ে বড় ক্যাটারার। যদি আমি ওদের বাইরের খাবার খাওয়াই বা পিৎজা অর্ডার করি, তবে আমার কি সম্মান থাকবে? সম্মান? আমি নিজের চেয়ারে গা এলিয়ে দিয়ে শব্দটা স্বাদ নিয়ে বললাম, সম্মান অর্জন করতে হয় রাহুল, ধার করা যায় না। আর রইল কথা ঠাট্টার, গত 5 বছর ধরে তোমরা দুজনে আমার উদারতা নিয়ে যে ঠাট্টা তামাশা করেছ, তার সামনে এটা কিছুই নয়। প্রিয়া যে এতক্ষণ চুপ ছিল, হঠাৎ বলে উঠল। তার মুখ রাগে লাল ছিল। এইসব ড্রামা রাহুল, ও শুধু আমাদের কন্ট্রোল করতে চায়। টাকার কথা নয় এটা অহংকারের কথা। দেখুন শাশুড়িমা, আমাদের কাছে এখন লিকুইড ক্যাশ নেই, স্যালারি আসতে সময় আছে। আপনি ডিনারটা করিয়ে দিন, আমরা পরে দেখে নেব। পরে দেখে নেব? আমি ড্রয়ার থেকে একটা ফাইল বের করলাম। এটা রেড কার্ড ছিল না, এটা ছিল সেই কালো খাতা, যা আমি গত 24 ঘন্টায় ব্যাংক আর সিএর সাহায্যে তৈরি করেছিলাম।
আমি ওটা টেবিলের ওপর আছড়ে ফেললাম। ধুলোর একটা ছোট মেঘ উড়ল। দেখার জন্য পরের অপেক্ষা কেন করবে প্রিয়া? এখনই দেখে নি। আমি ফাইলটা খুললাম। কাগজের প্রথম পাতাটি ওদের চোখের সামনে ছিল। রাহুল, তোমার মাসিক স্যালারি 2.5 লাখ, ট্যাক্স কেটে হাতে আসে প্রায় 1.8 লাখ, ঠিক তো? আমি একজন কড়া টিচারের মতো জিজ্ঞেস করলাম। রাহুল মাথা নাড়ল। ওর নজর নিচু ছিল। এখন খরচ দেখো। আমি দ্বিতীয় পাতায় আঙুল রাখলাম। বাড়ির ইএমআই 80,000, যা আমি দিচ্ছি। গাড়িগুলোর ইএমআই 40,000, যা আমার অ্যাকাউন্ট থেকে যাচ্ছে। প্রিয়ার ক্রেডিট কার্ডের বিল গড়ে মাসে 1 লাখ। বাড়ির রেশন, ইলেকট্রিক, জল, চাকর বাকর, ক্লাব মেম্বারশিপ, উইকেন্ড পার্টি সব মিলিয়ে তোমাদের মাসিক খরচ 4.5 লাখ টাকা। ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। প্রিয়ার মুখ হা হয়ে গেল। হয়তো সে কখনো হিসাব করেই দেখেনি। সে শুধু খরচ করত এই ভেবে যে কুয়ো কখনো শুকোবে না। 1.8 লাখ কামাও আর 4.5 লাখ ওড়াও। আমি নিজের গলাকে নিচু কিন্তু ধারালো রাখলাম। বাকি 2.7 লাখ প্রতি মাসে কোত্থেকে আসছিল? আকাশ থেকে? না, অন্নপূর্ণা ক্যাটারার্সের প্রফিট থেকে, আমার বৃদ্ধ বয়সের সঞ্চয় থেকে। রাহুল পাতাগুলো উল্টালো। ওখানে ওর প্রতিটি অনর্থক খরচের বিশদ বিবরণ ছিল। দামি ঘড়ি, দামি জুতো, বন্ধুদের দেওয়া পার্টি। সেই কাগজের পাতাটি আসলে ওর আয়না ছিল। মা, আমি জানতাম না যে এত বেশি হয়ে যাচ্ছে, রাহুল ধীরে ধীরে বলল। তুমি জানতে রাহুল। আমি ওর চোখের দিকে তাকালাম। ব্যাস, তোমার পরোয়া ছিল না, কারণ মা তো আছেই। কিন্তু এখন মা নেই। এখন সামনে একজন বিজনেস ওমেন বসে আছে। আমি ফাইলটা বন্ধ করলাম আর রেড কার্ডটা এগিয়ে দিলাম। বুধবারের ডিনার, 8 জন মানুষ, প্রিমিয়াম মেনু। স্টার্টার্সে কাবাব, মেন কোর্সে মাটন রোগন জোশ, শাহী পনির, ডাল মাখানি, 3 রকমের রুটি, ডেজার্টে রসমালাই আর গাজরের হালুয়া, সাথে ক্রোকারি, কাটলারি আর ওয়েটার সার্ভিস। আমি ক্যালকুলেটর তুলে খটখট করে হিসাব কষলাম। মার্কেট রেট অনুযায়ী এই প্যাকেজটি 1 লাখ টাকার। কিন্তু যেহেতু তোমরা পুরনো পরিচিত, আমি ইচ্ছা করেই ছেলে বললাম না। আমি তোমাদের 25% ডিসকাউন্ট দিচ্ছি, 75,000 টাকা। আর আমার ব্যবসার নিয়ম হলো 50% অ্যাডভান্স এখনই, আর বাকি 50% সার্ভিস শুরু হওয়ার আগে। 75,000 টাকা? প্রিয়া চিৎকার করে উঠল। একটা ডিনারের জন্য? আমরা 5 স্টার হোটেলে এর চেয়ে কমে খেতে পারি। তবে যাও না 5 স্টার। আমি দরজার দিকে ইশারা করলাম। কিন্তু মনে রেখো, হোটেলে তুমি বাড়ির বানানো খাবার পাবে না, যেটার দম্ভ রাহুল ওর বসের সামনে মেরেছে। আর যদি ইনভেস্টররা জানতে পারে যে তুমি নিজের মাকে একটা ডিনারের টাকাও দিতে পারো না, তবে তারা তোমাকে কোটির প্রজেক্ট কোন সাহসে দেবে? এই তীর ঠিক নিশানায় লাগল। রাহুল জানত যে ওর সম্মান এখন বাজি লেগে আছে। সে প্রিয়ার হাত ধরে ওকে শান্ত করল। প্রিয়া, চুপ করো, মা ঠিকই বলছে। রাহুল নিজের পকেট হাতড়াল। মা, আমার কাছে এখন অ্যাকাউন্টে শুধু 15,000 টাকা আছে। ক্রেডিট কার্ড তুমি ব্লক করে দিয়েছ। আমি কিভাবে দেব? এই মুহূর্তটি আমার জন্য সবচেয়ে কঠিন ছিল। আমার ছেলে, একটি 32 বছরের পুরুষ, একটি মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজার, আমার সামনে 35,000 টাকা 50% অ্যাডভান্সের জন্য অনুনয় করছিল। আমার মন চাইছিল বলে দিই, থাক রে, আমি করে দেব। কিন্তু তারপর আমার রবিবারের সেই আওয়াজ মনে পড়ল। এই বুড়ি আবার চলে এলো। আমি নিজের হৃদয় পাথরের মতো শক্ত করে নিলাম। এটি আমার সমস্যা নয় মিস্টার রাহুল। আমি ঘড়ির দিকে তাকালাম। আমি দেখলাম আমার আরও একটি ক্লায়েন্ট মিটিং আছে। তোমাদের কাছে 10 মিনিট সময় আছে। হয় অ্যাডভান্স জমা দাও, অথবা আমি বুধবারের ডেট অন্য কাউকে দিয়ে দেব। রাহুলের কপালে ঘাম জমতে লাগল। সে তার কবজি ঘড়ির দিকে তাকালো। একটি ট্যাগ হিউয়ার ঘড়ি, যা সে গত বছর আমার কার্ড দিয়ে কিনেছিল, প্রায় 2 লাখ টাকার। সে ঘড়িটি খুলল। এই ঘড়িটি সে মেঝের উপর রেখে দিল। এটা নিয়ে নাও মা, এটা একদম নতুন, এর দাম 1.5 লাখ টাকার উপরে। এটাকে বন্ধক রেখে দাও, যেই বেতন পাবো আমি ছাড়িয়ে নেব। ঘড়িটি মেঝের উপর পড়েছিল। তার চমক অফিসের টিউবলাইটেও তীক্ষ্ণ লাগছিল। আমি মহাজন নই রাহুল, আমি ক্যাটারার। আমি ঘড়িটি আবার ওর দিকে সরিয়ে দিলাম। আমি জিনিস বন্ধক রাখি না, আমার ক্যাশ বা ইউপিআই চাই। যাও তোমার সেই ধনী বন্ধুদের কাছে চাও, যাদের তুমি প্রতি উইকেন্ডে পার্টি দাও, অথবা তোমার এই ঘড়িটি কোনো দোকানে বিক্রি করে এসো। আমার ওসবের সাথে কোনো মানে নেই। আমার শুধু আমার অ্যাকাউন্টে এখনই 37,500 টাকা চাই। রাহুলের চোখে জল এসে গেল, অপমানের জল, অসহায়ত্বের জল। সে প্রিয়ার দিকে তাকালো। প্রিয়া নিজের মুখ ঘুরিয়ে নিল। তার কাছেও টাকা ছিল না। তার সমস্ত শান শওকত আমারই কার্ডের উপর ছিল। রাহুল উঠল, তার পা কাঁপছিল। আমি এখনই আসছি। সে কেবিন থেকে বাইরে চলে গেল। প্রিয়া সেখানেই বসে রইল, মেঝের দিকে তাকিয়ে। আমাদের দুজনের মধ্যে কোনো কথা হলো না। 10 মিনিট পর রাহুল ফিরে এলো। তার হাত খালি ছিল, কিন্তু তার ফোনে একটি নোটিফিকেশন ছিল। আমি রবির থেকে ধার নিয়েছি, সে নিচু স্বরে বলল। রবি তার কলেজের বন্ধু ছিল। আপনার অ্যাকাউন্টে 37,500 টাকা ট্রান্সফার করে দিয়েছি।
আমার ফোনে টিং করে শব্দ হলো, ব্যাংক অ্যালার্ট, রাশি প্রাপ্ত হয়েছে। আমি ইন্টারকমের বোতাম টিপলাম। লতা, ভেতরে এসো, রসিদ বই নিয়ে। লতা ভেতরে এলো। আমি তার সামনে রসিদ কাটলাম। ক্লায়েন্ট রাহুল খন্না, অ্যাডভান্স 37,500, ব্যালেন্স 37,500, সার্ভিসের আগে দিয়ে দিতে হবে। আমি রসিদটি ছিনে রাহুলের হাতে ধরিয়ে দিলাম। সেই কাগজের টুকরোটি তার জন্য আগুনের মতো গরম ছিল। শুক্রিয়া। আমি আমার সবচেয়ে প্রফেশনাল হাসি দিলাম। বুধবার সন্ধ্যা 7টায় আমার টিম পৌঁছে যাবে। আর হ্যাঁ, একটি কথা আর। ওরা দরজার কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু আমার কথা শুনে থামল। বুধবার আমি ওখানে শুধু সুপারভাইজার হিসেবে আসব। আমি তোমার মা হয়ে অতিথিদের স্বাগত জানাবো না। আমি স্টাফ ইউনিফর্মে থাকব। যদি তোমার বস জিজ্ঞেস করেন যে আমি কে, তবে বলে দিও যে আমি অন্নপূর্ণা ক্যাটারার্সের মালকিন, যাকে তুমি হায়ার করেছ। সম্পর্ক আর বিজনেসকে মেলানো শরীরের পক্ষে ঠিক নয়, তাই না? রাহুল কিছু বলল না। সে মাথা নিচু করে বাইরে বেরিয়ে গেল। প্রিয়া তার পেছনে গেল, কিন্তু যেতে যেতে সে আমাকে এমন এক নজরে দেখল যাতে ঘৃণার সাথে সাথে প্রথমবার ভয়ও ছিল। সে বুঝতে পেরেছিল যে যেই বুড়িকে সে বাড়ি থেকে বের করার চেষ্টা করেছিল সে আসলে ওই বাড়ির ভিত্তি ছিল, আর ভিত্তি নড়ে গিয়েছিল। ওদের চলে যাওয়ার পর আমি আমার চেয়ারে হেলে পড়লাম। আমার পিঠ ব্যথায় টনটন করছিল, মাথাটা ভারী লাগছিল। নিজেরই ছেলেকে এইভাবে জঘন্য করে আমার কোনো আনন্দ হচ্ছিল না, কিন্তু এটা জরুরি ছিল। যেমন সার্জারি করার জন্য ডাক্তারকে চিরে ফেলতে হয়, তেমনি ওর ভবিষ্যৎ বাঁচানোর জন্য আমাকে ওর বর্তমানকে আহত করতে হলো। বুধবারের সন্ধ্যা তাড়াতাড়ি চলে এলো। আমি আমার কথার খেলাফ করিনি। ঠিক 7টায় আমার ক্যাটারিং ভ্যান বাৎসল্য ভিলার গেটে পৌঁছালো। আমার সাথে 4 জন ওয়েটার আর 2 জন শেফ ছিল, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন ইউনিফর্মে। আমি নিজে একটি কালো রঙের ট্রাউজার আর কুর্তা পরেছিলাম, যার ওপর হেড অফ অপারেশনসের ব্যাজ লাগানো ছিল। গেটে গার্ড আমাদের আটকালো না, কিন্তু যখন আমি ভেতরে ঢুকলাম দেখলাম যে বাড়ির অবস্থা খুব খারাপ। ড্রয়িং রুমে ধুলো ছিল, কুশনগুলো এলোমেলো পড়েছিল। গত 2 দিন ধরে চাকর আসেনি, কারণ আমি পেমেন্ট আটকে দিয়েছিলাম, আর প্রিয়া হয়তো ঝাড়ুতে হাতও দেয়নি। রাহুল দৌড়ে এলো। সে স্যুট বুট পরেছিল, কিন্তু তার মুখ উদ্বেগে ভরা ছিল। মা, মানে ম্যাডাম, সে আমার স্টাফদের সামনে তোতলাতে তোতলাতে বলল, আপনি এসে গেছেন, থ্যাংক গড। কিন্তু বাড়িটা দেখুন, চাকর আসেনি, এত ধুলো, বস আধ ঘন্টার মধ্যে আসছেন, আমি কি করব? আমি চারদিকে নজর ঘোরালাম। সত্যি বাড়িটা কোনো আবর্জনার স্তূপের মতো লাগছিল। এটা আমার কন্ট্রাক্টের অংশ নয়, মিস্টার রাহুল, আমি সমতল স্বরে বললাম। আমার কাজ খাবার পরিবেশন করা, পরিষ্কার করা নয়। প্লিজ মা, আমি হাত জোড় করছি, যদি বস এই নোংরা দেখেন তবে ইমপ্রেশন খারাপ হয়ে যাবে। প্লিজ আপনার টিমকে বলুন না যে একটু পরিষ্কার করে দিতে। আমি থামলাম। আমি ওকে মানা করতে পারতাম, কিন্তু আমাকে আমার মান বজায় রাখতে হতো। নোংরা বাড়িতে আমার শাহী খাবার ভালো লাগবে না। ঠিক আছে, আমি বললাম, আমার টিম পরিষ্কার করে দেবে, কিন্তু এটা এক্সট্রা সার্ভিস, এর চার্জ আলাদা লাগবে, 5,000 টাকা এখনই। রাহুল তার পকেট থেকে পার্স বের করল। তাতে কিছু নোট ছিল, হয়তো সে আরও ধার করেছিল বা এটিএম থেকে বের করেছিল। সে না গুনেই নোটগুলো আমার হাতে ধরিয়ে দিল। পরিষ্কার করো, আমি আমার টিমকে ইশারা করলাম। পরের 20 মিনিটে আমার লোকগুলো বাড়িটাকে ঝকঝকে করে দিল। আমি নিজে ডাইনিং টেবিল সেট করলাম, আমার ক্রোকারি, আমার ন্যাপকিন, আমার ফুল। যখন সব তৈরি হলো তখন বাড়িটা আবার প্রাসাদের মতো লাগছিল। ঠিক 7:30টায় ডোরবেল বাজল। বস আর ইনভেস্টররা এসে গিয়েছিলেন। রাহুল দরজা খুলল, হাসি ঠাট্টার আওয়াজ এলো। প্রিয়াও তৈরি হয়ে চলে এলো। সে একটি দামি সিল্কের শাড়ি পরেছিল, হয়তো পুরনো কেনা। সে হাসছিল, কিন্তু তার নজর বারবার রান্নাঘরের দিকে যাচ্ছিল, যেখানে আমি দাঁড়িয়েছিলাম। ডিনার শুরু হলো। স্টার্টার্স পরিবেশন করা হলো। কাবাবগুলো এত নরম ছিল যে মুখে দিলেই মিশে যাচ্ছিল। ইনভেস্টররা প্রশংসায় পঞ্চমুখ হতে লাগলেন। বাহ রাহুল, কি খাবার! একজন ইনভেস্টর বললেন, তুমি ঠিকই বলেছিলে, তোমার ক্যাটারিং চয়েস লাজাবাব। রাহুল গর্বিতভাবে হাসার চেষ্টা করল, কিন্তু তার নজর আমার সাথে মিলল। আমি এক কোণে দাঁড়িয়েছিলাম, হাত পেছনে বাঁধা, ওয়েটারকে ইশারা করছিলাম যে কার গ্লাস খালি আছে। তখনই প্রিয়া উঠল আর আমার কাছে এলো। সে হয়তো নিজের পুরনো স্বভাব থেকে বাজ আসছিল না। শুনুন, সে আমাকে এমনভাবে ডাকল যেন আমি কোনো চাকরানি। ওই যে স্কচ হুইস্কিটা আছে না, সেটা এখনই পরিবেশন করান, অতিথিরা চাইছেন। আমি তার দিকে তাকালাম। মেনুতে হুইস্কি সার্ভিং সামিল ছিল না, আর এমনিতেও খাবারের সাথে মদের কম্বিনেশন এই ডিশের স্বাদ নষ্ট করে দেবে। ডেজার্টের পরেই ড্রিঙ্কস পরিবেশন করা হবে, যেমনটা স্ট্যান্ডার্ড প্রোটোকল। আপনি আমাকে শেখাবেন? প্রিয়া ফিসফিস করে বলল। তার রাগ আবার উথলে উঠতে লাগল। এটা আমার বাড়ি, এখনই পরিবেশন করো। আমি এক পা এগোলাম। এখন আমাদের দুজনের মধ্যে মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব ছিল। এটা তোমার বাড়ি, কিন্তু এটা আমার ইভেন্ট। আমি খুব ধীর স্বরে বললাম,
যাতে অতিথিরা শুনতে না পায়। আর এখন আমি এখানকার বস। যদি তোমার আমার সার্ভিস পছন্দ না হয় তবে আমি এখনই আমার টিম আর আমার খাবার নিয়ে চলে যেতে পারি। অতিথিদের তুমি ম্যাগি বানিয়ে খাইয়ে দিও, মঞ্জুর আছে? প্রিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে তার মুঠো শক্ত করল আর তারপর পা আছড়াতে আছড়াতে নিজের চেয়ারে গিয়ে বসে পড়ল। সে অতিথিদের কাছে কোনো বাহানা দিল। ডিনার চমৎকার হলো। খাবার শেষ হওয়ার পর বস রাহুলের পিঠ চাপড়ালেন। রাহুল, ডিলটা পাকা বুঝে নাও। আর সত্যি বলতে অর্ধেক ক্রেডিট এই দারুণ মেহমানদারির প্রাপ্য। আমার বাড়ির মতো বানানো খাবার খুব পছন্দ। তোমার ভেন্ডারকে? রাহুল এক মুহূর্তের জন্য ইতস্তত করল। সে সত্যি বলতে পারত। সে বলতে পারত যে এটা আমার মা, কিন্তু সে আমার শর্ত মনে রেখেছিল, অথবা হয়তো তার লজ্জা লেগেছিল। জি স্যার, এটা অন্নপূর্ণা ক্যাটারার্স, শহরের সেরা, সে বলল। বস আমার দিকে তাকালেন আর হাত নাড়ালেন। আমিও মাথা নিচু করে অভিবাদন গ্রহণ করলাম। আমি মা ছিলাম না, আমি ভেন্ডার ছিলাম। এবং ওই মুহূর্তে আমার কোনো দুঃখ হলো না, আমার গর্ব হলো। আমি নিজের কাজ দিয়ে নিজের পরিচয় বানিয়েছিলাম, ছেলের নামে নয়। যখন অতিথিরা চলে গেলেন তখন বাড়িতে আবার নিস্তব্ধতা ছেয়ে গেল। কিন্তু এটা রবিবারের মতো নিস্তব্ধতা ছিল না, এটা ক্লান্তি আর স্বস্তির নিস্তব্ধতা ছিল। আমি রান্নাঘরে আমার জিনিসপত্র প্যাক করাচ্ছিলাম। রাহুল আর প্রিয়া ডাইনিং টেবিলে বসেছিল। ওদের খুব ক্লান্ত লাগছিল। শুক্রিয়া মা, রাহুল রান্নাঘরের দরজা থেকে বলল। আপনি বাঁচিয়ে নিলেন। বিলের বাকি ৩৭,৫০০ টাকা আর পরিষ্কারের ব্যালেন্স। আমি ওর দিকে না তাকিয়ে বললাম, কাল সকালের মধ্যে ট্রান্সফার করে দিও। লেট পেমেন্টে 2% সুদ লাগবে। রাহুল চমকে গেল। মা, এখন তো হয়ে গেছে না, এখন তো নর্মাল হতে পারি। আমি ঘুরলাম। আমার হাতে আরও একটি ফাইল ছিল, সেই নীল ফাইলটি যার কথা আমি এখনও বলিনি। নর্মাল? আমি ডাইনিং টেবিলের কাছে গেলাম আর সেই নীল ফাইলটি ওদের সামনে রাখলাম। রাহুল, প্রিয়া, আজ রাতে ডিনার একটি ট্রানজ্যাকশন ছিল, কিন্তু আসল বিজনেস এখনও বাকি আছে। এটা কি? প্রিয়া ভয় পেয়ে জিজ্ঞেস করল। এটা এই বাড়ির নতুন ভবিষ্যৎ। আমি ফাইলের উপর হাত রাখলাম। এখনও পর্যন্ত তোমরা এখানে অতিথি হয়ে ফ্রিতে ছিলে, কিন্তু আমার ফিনান্সিয়াল অডিট দেখিয়েছে যে এই মডেল বেশি দিন টিকবে না। এই ফাইলে একটি রেন্ট এগ্রিমেন্ট আছে। রেন্ট এগ্রিমেন্ট? রাহুলের গলা আটকে গেল। হ্যাঁ, সাউথ দিল্লির এই এলাকায় 4 BHK ফ্ল্যাটের ভাড়া ৮০,০০০ টাকা মাস। আমি তোমাদের ডিসকাউন্ট দেব না, কারণ তোমরা এমনিতেই আমার অনেক ক্ষতি করেছ। আপনি আমাদের কাছে ভাড়া চাইবেন নিজেরই বাড়িতে? প্রিয়ার গলা ফেটে যাচ্ছিল। এটা আমার বাড়ি প্রিয়া, আমি সংশোধন করে দিলাম। তোমার বাড়ি সেটা হবে যা তুমি নিজের টাকা দিয়ে কিনবে বা ভাড়ায় নেবে। এই এগ্রিমেন্ট অনুযায়ী তোমাকে প্রতি মাসের 5 তারিখে ৮০,০০০ টাকা ভাড়া দিতে হবে। আর গত 5 বছরের যে মেইনটেনেন্স আমি দিয়েছি সেটা আমি মাফ করে দিচ্ছি। সেটাকে আমার তরফ থেকে বিদায়ী উপহার মনে করো। আমাদের কাছে ৮০,০০০ টাকা নেই, রাহুল চিৎকার করে উঠল। আমার বেতনের অর্ধেক তো এতেই চলে যাবে। তারপর আমরা খাবো কি, বাঁচব কিভাবে? এটাই তো শিক্ষা রাহুল, আমি বললাম। আর আমার গলায় এখন এক অদ্ভুত শান্তি ছিল। যদি তুমি ৮০,০০০ টাকা ভাড়া দিতে না পারো তবে তুমি 5 কোটির বাড়িতে থাকার যোগ্য নও। নিজের ক্ষমতা চিনতে শেখো, চাদর দেখে পা বাড়াতে শেখো। আমি ফাইলটি ওদের দিকে ধাক্কা দিলাম। তোমাদের কাছে 2টি বিকল্প আছে। অপশন এ, এই এগ্রিমেন্ট সাইন করো আর পরের মাস থেকে ভাড়া দেওয়া শুরু করো। অপশন বি, 30 দিনের নোটিস পিরিয়ড নাও আর এই বাড়ি খালি করে দাও। কোনো ছোট বাড়ি খুঁজে নাও, কোনো সস্তা জায়গা যেখানে তোমরা নিজেদের উপার্জনে বাঁচতে পারবে। আপনি আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছেন? রাহুলের চোখে জল এসে গেল। মা, আপনি এতটা পাথর হৃদয় কিভাবে হতে পারেন? আমি পাথর হৃদয় নই রে বাবা। আমি ওর গালটা ছুঁতে চাইলাম, কিন্তু থেমে গেলাম। আমি শুধু এখন ওই মোমবাতি হতে চাই না যে তোমাকে আলো দেওয়ার জন্য নিজেকে জ্বালিয়ে রাখে। তোমাকে এখন নিজের সূর্য নিজেকেই হতে হবে। আমি আমার ব্যাগটা তুলে নিলাম। আমার টিম বাইরে ভ্যানে অপেক্ষা করছিল। ভেবে নাও, আমার শুক্রবারের মধ্যে জবাব চাই, না হলে সোমবার আমার উকিল উচ্ছেদের নোটিশ পাঠিয়ে দেবে। শুভরাত্রি। আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। রাতের ঠান্ডা হাওয়া আমার মুখে লাগল। পেছনে ওই আলিশান বাড়ির আলোতে 2জন মানুষ বসেছিল, যাদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। ওরা আমাকে নিষ্ঠুর ভাবছিল, ভিলেন ভাবছিল, কিন্তু আমি জানতাম যে আজ রাতে আমি ওদের জীবনের সবচেয়ে দামি উপহার দিয়েছিলাম, আত্মনির্ভর হওয়ার সুযোগ। সুনিতাজি কি খুব কড়া পদক্ষেপ নিয়েছিলেন? উনকি নিজের ছেলেকে বাড়ি থেকে বের করার হুমকি দেওয়া উচিত ছিল? বন্ধুরা, একজন মায়ের জন্য এই সিদ্ধান্ত কতটা কঠিন হয় তা শুধু একজন মাই বুঝতে পারেন। কমেন্ট করে জানান যে যদি আপনারা রাহুলের জায়গায় হতেন তবে কি করতেন? ভাড়া দিতেন নাকি বাড়ি ছাড়তেন? শুক্রবার দুপুর চলে এসেছিল। বাইরে সূর্য আগুন ঝরা ছিল, কিন্তু আমার অফিসের ভেতরে এসির ঠান্ডা ছিল। আমার সামনে দেয়াল ঘড়ির কাঁটা টিকটিক করছিল। 12টা বাজতে 5 মিনিট বাকি। আমার হাতে ফোন ছিল আর নজর স্ক্রিনে। আমি ওদের শুক্রবার দুপুর পর্যন্ত সময় দিয়েছিলাম, হয় ৮০,০০০ টাকা ভাড়া আর এগ্রিমেন্ট, অথবা বাড়ি খালি করার নোটিস। আমার স্টাফেরা, লতা আর ম্যানেজার, আমাকে চোরের নজরে দেখছিল। ওরা জানত যে বড় কিছু হতে চলেছে।
ওরা জানত যে মালকিন নিজের ছেলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, কিন্তু কারো সাহস ছিল না কিছু জিজ্ঞেস করার। ঠিক 12টায় আমার ফোন বাজল। রাহুল। আমি একটি লম্বা শ্বাস নিলাম। এটা সেই মুহূর্ত যখন আমি জানতে পারবো যে আমার ছেলে নিজের শিরদাঁড়া খুঁজে পেয়েছে, নাকি এখনও লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ রাহুল। আমি নিজের গলাকে সমতল রাখলাম। মা। ওর গলা ভারী ছিল, যেন সে খুব কেঁদেছে বা ঘুমোয়নি। আমরা সিদ্ধান্ত নিয়েছি। বলো। আমাদের কাছে 80,000 টাকা নেই। আমার স্যালারি থেকে লোন কাটছে। ক্রেডিট কার্ডের মিনিমাম ডিউ ভরতে হবে। যদি আমরা ভাড়া দিই তবে আমাদের কাছে খাবার জন্য কিছু বাঁচবে না। আমার বুকে একটা চিনচিন ব্যথা হলো। আমার ছেলে যে লক্ষ লক্ষ টাকা কামাতো আজ এতটাই অসহায় ছিল, কিন্তু এই অসহায়তা আমার দেওয়া নয়, এটা ওর নিজের তৈরি। তো আমি জিজ্ঞেস করলাম, আমরা বাড়ি খালি করে দিচ্ছি। সে এই কথাটি এত নিচু স্বরে বলল যে আমাকে শোনার জন্য ফোন কানের সাথে ঠেকাতে হলো। আমরা এগ্রিমেন্ট সাইন করতে পারব না, আমরা চলে যাচ্ছি। এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল। আমার স্বস্তি হচ্ছিল নাকি দুঃখ বলা মুশকিল, তবে গর্ব অবশ্যই হল। অন্তত সে ভিক্ষা চাওয়া ছেড়েছিল আর সত্যিকে স্বীকার করে নিয়েছিল। ঠিক আছে, আমি বললাম, তোমাদের কাছে 30 দিন আছে যেমনটা আইন বলে। মাসের 1 তারিখে চাবি আমার উকিলকে সঁপে দিও, আর বাড়ি যেমনটা দিয়েছিলাম তেমনটাই ফেরত চাই, কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়। মা, আপনি সত্যিই আমাদের বের করে দিচ্ছেন নিজেরই বাড়ি থেকে? প্রিয়ার গলা পেছন থেকে এলো, এখনও তিক্ততায় ভরা। লোকে কি বলবে, সমাজ কি বলবে যে সুনিতা দেবী নিজের ছেলে বউকে রাস্তায় ছুঁড়ে ফেলেছেন? সমাজ বলবে যে সুনিতা দেবী নিজের সন্তানদের নিজের পায়ে দাঁড় করিয়েছেন, আমি জবাব দিলাম। আর প্রিয়া, রাস্তায় নয়, তোমরা দুজনেই কামাও। একটি মাথার ওপর ছাদ খুঁজে নেওয়া তোমাদের দায়িত্ব, আমার নয়। গুড লাক। আমি ফোন কেটে দিলাম। ওই মুহূর্তে আমার মনে হলো যেন আমি কোনো খুব ভারী বোঝা নামিয়ে রেখেছি। ওরা চলে যাচ্ছিল। আমার বাড়ি, আমার মেহনতের পয়সায় বানানো সেই বাৎসল্য ভিলা এখন খালি হতে চলেছিল। পরের 3 সপ্তাহ ওদের জন্য কোনো নরকের চেয়ে কম ছিল না, আর আমার জন্য কোনো তপস্যার চেয়ে কম নয়। আমি ওদের সাথে যোগাযোগ করিনি, কিন্তু আমি খবর পাচ্ছিলাম। দিল্লিতে খবর খুব দ্রুত ছড়ায়। আমার ড্রাইভার রাম সিং জানালো যে গ্রেটার কৈলাসায় বাড়ির সামনে রোজ পুরনো মালপত্র কেনা লোক আর ওএলএক্সের খদ্দের আসছে। মালকিন, ওই বড় টিভিটা যেটা আপনি গত দিওয়ালিতে দিয়েছিলেন সেটা আজ বিক্রি হয়ে গেছে, রাম সিং একদিন বলল। আর ওই ইতালিয়ান সোফাটাও চলে যাচ্ছে। বলছিল যে নতুন বাড়িতে ফিট হবে না। আমার বুক ফেটে যাচ্ছিল। ওই সোফাটি আমি নিজের পছন্দ মতো ইতালি থেকে আনিয়েছিলাম, কিন্তু আমি নিজেকে থামালাম। যদি ওদের ছোট বাড়ি নিতে হয় তবে বড় ফার্নিচারের কোনো কাজ নেই। এটা ওদের কোরবানি ছিল, ওদের শাস্তি ছিল। জানতে পারলাম যে ওরা লক্ষ্মীনগরে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছে। 2টি ঘর, 2য় তলায়, লিফট ছাড়া। লক্ষ্মীনগর, যেখানে গলিগুলো সরু, যেখানে রিকশাওয়ালাদের শোরগোল থাকে আর যেখানে জলের অভাব থাকে। গ্রেটার কৈলাসের শান্ত গাছপালায় ঘেরা কলোনি থেকে সোজা লক্ষ্মীনগরের ভিড়ে। এই পতন খুব বড় ছিল। মাসের শেষ তারিখে আমি আর আমার উকিল বাড়ি পরিদর্শনে পৌঁছালাম। বাড়ি প্রায় খালি হয়ে গিয়েছিল। দেয়ালে যেখানে পেইন্টিংস টাঙানো ছিল সেখানে এখন শুধু চারকোনা দাগ ছিল। মেঝেতে ধুলোর আস্তরণ ছিল। রাহুল আর প্রিয়া নিজেদের শেষ বক্স প্যাক করছিল। প্রিয়া ঘামে ভিজে একসার ছিল। তার দামি মেকআপ উধাও ছিল, চুলগুলো অগোছালো ছিল। সে জিন্স আর টি শার্ট পরেছিল যা নোংরা হয়ে গিয়েছিল। রাহুল একটি পুরনো কার্টেনে টেপ লাগাচ্ছিল। মাকে দেখেই ওরা দুজন থেমে গেল। চাবি। আমি হাত বাড়ালাম। রাহুল তার পকেট থেকে চাবির গোছা বের করে আমার হাতের তালুর ওপর রাখল। তার হাত কাঁপছিল। আমরা সব পরিষ্কার করে দিয়েছি, সে বলল। ব্যাস এই শেষ বক্সটা বাকি। আমি বাড়ির এক চক্কর মারলাম। কিচেনে সিঙ্ক পরিষ্কার ছিল, বেডরুমগুলো খালি ছিল। এই বাড়িটা এখন নির্জন লাগছিল, কিন্তু এতে এখন সেই নেতিবাচক শক্তি ছিল না যা প্রিয়ার অভিযোগ আর রাহুলের অসহায়ত্বে ভরে গিয়েছিল। ঠিক আছে, আমি উকিলের দিকে তাকালাম। ওদের সিকিউরিটি ডিপোজিটের চেকটা দিয়ে দিন। যেটুকু টুকটাক মেরামতের খরচ সেটা আমি মাফ করলাম। উকিল রাহুলকে একটি খাম দিলেন। রাহুল সেটি নিল, কিন্তু খুলল না। যাও এবার, আমি বললাম। তোমাদের টেম্পো বাইরে অপেক্ষা করছে। ছোট হাতি, তাই তো? প্রিয়া আমার দিকে কটমট করে তাকালো। আপনার খুব মজা লাগছে না আমাদের এইভাবে দেখে? মজা নয় প্রিয়া, আমি ওর চোখের দিকে তাকালাম। স্বস্তি পাচ্ছি এটা জেনে যে আজ রাতে তোমরা যা খাবে তা তোমাদের নিজেদের উপার্জনের হবে।
তার স্বাদ তেতো হতে পারে কিন্তু তা খাঁটি হবে। ওরা চলে গেল। আমি বারান্দা থেকে ওদের যেতে দেখলাম। ওদের মালপত্র একটি ছোট টেম্পোতে বোঝাই করা ছিল। রাহুল টেম্পোর পাশের সিটে বসেছিল আর প্রিয়া একটি অটো নিয়েছিল। ওরা ভিড়ের মধ্যে কোথাও হারিয়ে গেল। আমি বাড়িতে তালা লাগালাম আর টু লেটের বোর্ড বাইরে টাঙিয়ে দিলাম। কিন্তু আমি এটি কোনো পরিবারকে দিইনি। আমি এটি একটি বিদেশি দূতাবাসের অফিসারের কাছে ভাড়া দিলাম। ভাড়া 1.5 লক্ষ টাকা মাস। রাহুলের কাছে আমি 80,000 টাকা চেয়েছিলাম, কিন্তু বাজার দর তার থেকে অনেক বেশি ছিল। ওই 1.5 লক্ষ টাকা নিয়ে আমি কি করলাম? পরের দিনই আমি আমার অফিসে একটি মিটিং ডাকলাম। আমার 200 জন কর্মচারী, কুক, ওয়েটার, ড্রাইভার, সাফাইকর্মী সবাই উপস্থিত ছিল। শোনো সবাই, আমি মাইকে বললাম, আজ থেকে অন্নপূর্ণা স্কলারশিপ ফান্ড শুরু হচ্ছে। তোমাদের মধ্যে যাদেরই বাচ্চারা পড়াশোনায় ভালো, তাদের স্কুল আর কলেজের পুরো ফিস আমি দেব। আর যারা বস্তিতে থাকো, তাদের জন্য পাকা বাড়ির ডাউন পেমেন্ট কোম্পানি দেবে। করতালির গর্জনে হল ফেটে পড়ল। কিছু মানুষের চোখে জল ছিল। লতা আমার কাছে এলো আর সে আমার পা ছুঁয়ে নিল। সুনিতাজি, আপনি দেবী, সে বলল। না লতা, আমি হেসে বললাম, আমি শুধু একজন মা যে একজন ছেলেকে হারিয়ে 200 জন সন্তানকে দত্তক নিয়েছি। ওদিকে লক্ষ্মীনগরে কি হচ্ছিল তার খবর আমি 1 সপ্তাহ পর পেলাম। প্রিয়া ইনস্টাগ্রামে পোস্ট দেওয়া বন্ধ করে দিয়েছিল। তার স্টোরিগুলো, যা কখনো হাইটি আর পার্টিতে ভরা থাকত, এখন উধাও ছিল। এক সন্ধ্যায় আমার পুরনো বাবুর্চি, যে এখন রিটায়ার করে গিয়েছিল কিন্তু লক্ষ্মীনগরেই থাকত, আমার কাছে এলো। মালকিন, সে জানালো, আমি ছোট সাহেব রাহুলকে দেখেছিলাম মেট্রো স্টেশনের কাছে। বাসের ধাক্কা খাচ্ছিলেন, ঘামে ভিজে একসার ছিলেন। আর বৌমা, তিনি সবজি বাজারে আলু পেঁয়াজের দামাদামি করছিলেন, সবজিওয়ালার সাথে 2 টাকার জন্য ঝগড়া করছিলেন। আমার হাসি পেল। 2 টাকা? ওই একই প্রিয়া যে 500 টাকার কফি খেত, আজ 2 টাকার জন্য দরাদরি করছিল। আর কি দেখলে কাকা? আমি জিজ্ঞেস করলাম। মুখে ক্লান্তি ছিল মালকিন, কিন্তু এক অদ্ভুত চমকও ছিল। তিনি নিজের ব্যাগগুলো নিজেই তুলছিলেন, কাউকে হুকুম দিচ্ছিলেন না। এটা পরিবর্তনের শুরু ছিল, কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি ছিল। ওদের কাছে টাকা শেষ হতে চলেছিল, ক্রেডিট কার্ডের বিল তখনও বাকি ছিল, আর লক্ষ্মীনগরের বড়মে এসি ছাড়া থাকা সহজ ছিল না। এক রাতে প্রায় 10টার সময় আমার ফোনে একটি অচেনা নম্বর থেকে কল এলো। আমি ফোন ধরলাম। রাহুল? মা। ওর গলায় ঘাবড়ানি ছিল। প্রিয়া অসুস্থ। কি হয়েছে? ওর জ্বর এসেছে, হয়তো ভাইরাল বা ডেঙ্গু। আমাদের কাছে ডাক্তারের জন্য টাকা কম পড়ছে। আপনি কি? আমার মন এক মুহূর্তের জন্য নরম হয়ে গেল। মায়ের মন। আমার ছেলে বিপদে ছিল, আমার বৌমা অসুস্থ ছিল। আমার হাত পার্সের দিকে যেতেই যাচ্ছিল। আমি বলতে পারতাম যে আমি এখনই ড্রাইভারকে পাঠাচ্ছি, ওকে সেরা হাসপাতালে নিয়ে যাও। কিন্তু তখনই আমার মনে পড়ল, যদি আজ আমি সাহায্য করে দিই, তবে ওরা আবার পঙ্গু হয়ে যাবে। ওরা আবার সেই লাঠি খুঁজবে। ওরা কখনো শিখবে না যে বিপদের মোকাবিলা কিভাবে করতে হয়। রাহুল, আমি নিজের মুঠো শক্ত করলাম। তোমার কোম্পানি মেডিকেল ইন্স্যুরেন্স দেয় না? হ্যাঁ, কিন্তু ওটা ক্যাশলেস, আর পাশের হাসপাতাল নেটওয়ার্কে নেই। আমাদের আগে ক্যাশ দিতে হবে, পরে রিয়েম্বার্স হবে, আর আমার কাছে ক্যাশ নেই। তবে সরকারি হাসপাতালে যাও, আমি কঠোরভাবে বললাম। এইমসে যাও বা সাফদারজাংয়ে যাও, ওখানে চিকিৎসা ফ্রি হয়। অথবা তোমার বন্ধুদের কাছে যাও। আমি এই মুহূর্তে কিছু করতে পারবো না। মা, আপনি নিজের বৌমাকে মরতে দেবেন? সে চিৎকার করে উঠল। সে মরবে না রাহুল, জ্বর হলে কেউ মরে না। সরকারি হাসপাতালে চমৎকার ডাক্তার থাকেন, ব্যাস ওখানে লাইনে দাঁড়াতে হয়, ভিআইপি ট্রিটমেন্ট মেলে না। লাইনে দাঁড়াও, ধাক্কাধাক্কি সই করো, তখন বুঝবে যে সাধারণ মানুষ কিভাবে বাঁচে। আমি ফোন কেটে দিলাম এবং ওই রাতে আমি সত্যিই কেঁদেছিলাম। আমি সারা রাত আমার ঘরে পায়চারি করলাম, ভগবানের কাছে প্রার্থনা করলাম যাতে প্রিয়া ঠিক হয়ে যায়। কিন্তু আমি টাকা পাঠালাম না, ড্রাইভার পাঠালাম না। পরের দিন জানতে পারলাম যে রাহুল ওকে অটোতে করে সরকারি ডিসপেন্সারিতে নিয়ে গিয়েছিল। ওখানে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিল, ওষুধ নিয়েছিল, আর প্রিয়া ঠিক হয়ে গিয়েছিল। ওই অভিজ্ঞতা ওদের এমন কিছু শেখালো যা আমার 50 লাখ টাকার চেক কখনো শেখাতে পারত না, ধৈর্য আর সংগ্রাম। 2 মাস কেটে গেল, শীত আসতে শুরু করেছিল, দিল্লির হাওয়া বদলাচ্ছিল, আর আমার ছেলে বউও বদলাচ্ছিল। জানতে পারলাম যে প্রিয়া একটি বুটিকে চাকরি নিয়েছে। না, ম্যানেজারের নয়, সেলস গার্লের। সে সারা দিন দাঁড়িয়ে থাকত, শাড়ি দেখাত, আর সেই ধনী মহিলাদের তাচ্ছিল্য শুনত, যারা একসময় তার বান্ধবী ছিল। একদিন আমার এক পুরনো বন্ধু মিসেস মালহোত্রা আমার কাছে এলেন।
আরে সুনিতা, তিনি হাসতে হাসতে বললেন, তোমার বৌমা ওই খান মার্কেটের বুটিকে কাজ করে, আমি ওটে দেখলাম। সে আমাকে চিনতে পেরেছিল, কিন্তু লুকোয়নি। সে আমাকে শাড়ি দেখালো, খুব ভদ্রভাবে কথা বলল। আমার তো বিশ্বাসই হলো না যে এটা ওই অহংকারী মেয়েটা। সে ডিসকাউন্ট চেয়েছিল কি? আমি জিজ্ঞেস করলাম। না, মিসেস মালহোত্রা বললেন। উল্টো সে বলল, ম্যাম, এই শাড়িটা খুব ভালো, আমার শাশুড়ির এই রংটা খুব পছন্দ হতো। সে তোমার কথা উল্লেখ করল সুনিতা। আমার কলিজা যেন মুখে চলে এলো। সে আমার কথা উল্লেখ করেছে, আর তাও ভালোভাবে। সত্যি? হ্যাঁ। আর রাহুল, শুনেছি সে এখন মেট্রো করে অফিসে যায়। সে নিজের গাড়ি বিক্রি করে দিয়েছে ঋণ শোধ করার জন্য। গাড়ি বিক্রি করে দিয়েছে। ওই গাড়িটা যা ওর প্রাণ ছিল, স্টেটাস সিম্বল ছিল। ওরা নিচে পড়ছিল, কিন্তু পড়ার পর যে মানুষ ওঠে সেই আসল মানুষ হয়। ওরা এখন মাটিতে মিশছিল, আর মাটিই ওদের নতুন করে গড়ছিল। 3 মাস হয়ে গিয়েছিল, দিওয়ালি কাছে আসছিল। প্রতি বছর দিওয়ালিতে আমি ওদের দামি গিফট দিতাম, সোনার কয়েন, নতুন গ্যাজেট। এবছর আমি কিছুই পাঠাইনি। দিওয়ালির সন্ধ্যা ছিল, আমার বাড়ি আলোয় সাজানো ছিল, কিন্তু ভেতরের নিস্তব্ধতা ছিল। আমি আমার পুরনো বাড়ির বারান্দায় প্রদীপ জ্বালাচ্ছিলাম, একা। জয়ের আনন্দ ছিল, কিন্তু একাকিত্বের কষ্টও ছিল। তখনই গেটে ঘণ্টা বাজল। ভাবলাম কোনো প্রতিবেশী হবে বা মিষ্টি দিতে এসেছে। আমি নিচে গেলাম, দরজা খুললাম। সামনে রাহুল আর প্রিয়া দাঁড়িয়েছিল। ওরা বদলে গিয়েছিল। রাহুল রোগা হয়ে গিয়েছিল, তার মুখ থেকে সেই চর্বি আর ফোলাভাব উধাও ছিল যা মদ আর আলসেমি থেকে এসেছিল। তার জায়গায় একটি শক্ত চোয়াল আর গভীর চোখ ছিল। সে একটি সাধারণ খাদ্যের কুর্তা পরেছিল। আর প্রিয়া, সে তো চেনাই যাচ্ছিল না। কোনো মেকআপ নেই, চুলের সাধারণ বেনুনি, সুতির সালোয়ার কামিজ। আমি ওর হাতগুলো দেখলাম, সেগুলো খসখসে হয়ে গিয়েছিল। নখে নেল পলিশ ছিল না, আর একটি আঙুলে ব্যান্ডেজ লাগানো ছিল। ওদের হাতে কোনো দামি গিফট ছিল না। রাহুলের হাতে একটি ছোট টিফিন বক্স ছিল। মা, রাহুল বলল। ওর গলায় সেই অধিকার ছিল না, বরং একটি দ্বিধা ছিল। হ্যাপি দিওয়ালি। আমি দরজায় দাঁড়িয়ে রইলাম। হ্যাপি দিওয়ালি। ভেতরে আসবে? ওরা ভেতরে এলো। ড্রয়িং রুমে সোফায় বসতে প্রিয়া ইতস্তত করছিল, যেন ওর মনে হচ্ছিল যে সে সোফাটা নোংরা করে দেবে। বসো, আমি বললাম। ওরা বসে পড়ল। আমরা শুধু আশীর্বাদ নিতে এসেছিলাম, প্রিয়া বলল। ওর নজর নিচু ছিল। আর এটা দিতে? রাহুল টিফিন বক্সটা মেঝের ওপর রাখল। কি আছে এতে? আমি জিজ্ঞেস করলাম। গাজরের হালুয়া, রাহুল বলল। প্রিয়া বানিয়েছে। নিজে ইউটিউব দেখে নয়, আপনার সেই পুরনো ডায়েরি দেখে, যেটা একবার আপনি ওকে দিয়েছিলেন। আমার ডায়েরি? আমি ওই ডায়েরিটা বহু বছর আগে ওকে দিয়েছিলাম, আর সে ওটা আবর্জনার ঝুড়িতে ফেলে দিয়েছিল। সে ওটা যত্ন করে রেখেছিল। আমি টিফিন খুললাম। হালুয়াটা একটু পুড়ে গেছে বলে মনে হচ্ছিল। ঘি কম ছিল, কাজু কিশমিশ ছিল না, শুধু সাধারণ হালুয়া। আমি একটি চামচ তুলে নিয়ে চেখে দেখলাম। চিনি একটু বেশি ছিল, গাজর পুরোপুরি গলেনি, কিন্তু তাতে এমন একটি স্বাদ ছিল যা আমার অন্নপূর্ণা ক্যাটারার্সের শাহী হালুয়াতেও ছিল না। ওই স্বাদটি ছিল মেহনতের। আমার চোখে জল এসে গেল। কেমন হয়েছে মা? রাহুল ভয় পেয়ে জিজ্ঞেস করল। মিষ্টি হয়েছে, আমি বললাম চোখের জল মুছতে মুছতে। খুব মিষ্টি হয়েছে। প্রিয়া হঠাৎ কেঁদে ফেলল। সে উঠল আর আমার পায়ে আছড়ে পড়ল। সে আমার হাঁটু জড়িয়ে ধরল। মা, আমাকে মাফ করে দিন। সে হুহু করে কাঁদতে লাগল। আমি খুব খারাপ ছিলাম। আমি আপনার মনে খুব কষ্ট দিয়েছি। আমি এখন বুঝতে পারছি, যখন আমি বুটিকে 10 ঘন্টা দাঁড়িয়ে থাকি আর পা ফুলে যায়, তখন আমার মনে পড়ে যে আপনি আমাদের জন্য 40 বছর কিভাবে কাজ করেছেন। যখন সবজিওয়ালা 10 টাকা বেশি চায় আর আমার রাগ হয়, তখন আমার মনে পড়ে যে আমি আপনার লক্ষ লক্ষ টাকা কিভাবে উড়িয়ে দিয়েছি। মা, আমাদের মাফ করে দিন। আমাদের বাড়ি ফেরত চাই না, আমাদের শুধু আপনি চাই। আমি ওকে তুললাম। ওর খসখসে হাত দুটো আমার হাতের মধ্যে নিলাম। এই হাত দুটো এখন একজন মেহনতি নারীর হাত। চুপ কর পাগলি। আমি ওকে জড়িয়ে ধরলাম। মাফ তো দুর্বল লোকে চায়। তুমি তো নিজের ভুল শুধরে নিয়েছ। তুমি এখন আমার পুত্রবধূ নও, তুমি এখন একজন নারী হয়ে গেছ। রাহুলও আমাদের কাছে চলে এলো। আমি ওকেও জড়িয়ে ধরলাম। 3 মাস পর আমার পরিবার আবার এক হয়েছিল, কিন্তু এবার এই পরিবার টাকার ঝঞ্ঝানা নিতে নয়, বরং চোখের জল আর ঘামের সিমেন্টে যুক্ত ছিল। মা, রাহুল বলল, আমরা আমাদের গাড়ি বিক্রি করে সমস্ত ক্রেডিট কার্ডের বিল মিটিয়ে দিয়েছি। এখন আমাদের ওপর একটা পয়সারও ঋণ নেই। আমরা ছোট বাড়িতেই খুশি। ব্যাস মাঝে মাঝে আপনার কথা মনে পড়ত। আমারও পড়ত, আমি মানলাম। কিন্তু যদি আমি কঠোর না হতাম, তবে আজ এই হালুয়াটা মিলত না।
আমরা একসাথে খাবার খেলাম, কোনো মাটন রোগন জোশ নয়, কোনো 5 স্টার ডিনার নয়, শুধু সেই পোড়া গাজরের হালুয়া আর চা। কিন্তু ওটাই ছিল আমার জীবনের শ্রেষ্ঠ ডিনার। আমি ওদের আর আমার বড় বাড়িতে ফেরত ডাকলাম না। না, এই কাহিনী সেই ধরনের নয় যেখানে সবকিছু আগের মতো হয়ে যায়। ওরা লক্ষ্মীনগরেই রইল, ওরা নিজেদের মেহনতের উপার্জনে বাঁচতে লাগলো। আমি ওই ভিলা বিক্রি করে দিলাম। হ্যাঁ, বিক্রি করে দিলাম। এত বড় বাড়িতে আমি একা কী করতাম? ওই টাকা দিয়ে আমি অন্নপূর্ণা ফাউন্ডেশনকে বড় করলাম আর নিজের জন্য একটি ছোট সুন্দর অ্যাপার্টমেন্ট নিলাম ওদের লক্ষ্মীনগরের বাড়ির কাছেই। এখন প্রতি রবিবার আমি ওদের বাড়ি যাই। আমি খাবার নিয়ে যাই না, প্রিয়া খাবার বানায়, সাধারণ কিন্তু সুস্বাদু। আমরা একসাথে বসি, কথা বলি। এখন ওরা আমার টাকার অপেক্ষা করে না, ওরা আমার অপেক্ষা করে। এই কাহিনী থেকে আমরা 3টি কথা শিখতে পারি। 1. টাকা হলো লাঠি, পা নয়। মা বাবার টাকা সন্তানদের জন্য লাঠি হতে পারে। যদি আপনি আপনার সন্তানদের সত্যি ভালোবাসেন, তবে তাদের লাঠি দেবেন না, তাদের নিজেদের পায়ে চলতে আর পড়ে গিয়ে সামলাতে শেখান। 2. আত্মসম্মান হল সবচেয়ে বড় সম্পদ। রাহুল আর প্রিয়া ততক্ষণ গরিব ছিল যতক্ষণ ওরা কোটির বাড়িতে ফ্রিতে থাকছিল। ওরা ধনী তখন হল যখন ওরা নিজেদের উপার্জনের ছোট একটি ফ্ল্যাটে থাকা শুরু করল। 3. কঠোরতাও ভালোবাসা। কখনো কখনো না বলা হ্যাঁ বলার চেয়ে বড় ভালোবাসা হয়। একজন মায়ের মমতা শুধু খাওয়ানোয় নয়, বরং তেতো ওষুধ খাওয়ানোতেও থাকে। যদি আপনি একজন পিতা বা মাতা হন, তবে ভয় পাবেন না আপনার সন্তানদের সংগ্রাম করতে দিতে। আর যদি আপনি একজন সন্তান হন, তবে মনে রাখবেন, যেই গাছের ছায়ায় আপনি বসে আছেন, সেটি যে লাগিয়েছে তার শিকড় কাটবেন না। সুনিতা দেবীর সিদ্ধান্ত যদি সঠিক মনে হয়, তবে জয় মা লিখুন। দেখা হবে পরের কাহিনীতে।